হাসপাতালে পৌঁছে সায়ের মেয়েটিকে কোলে নিয়ে সোজা ভিতরে চলে যায়। নার্সদের হাঁক ছেড়ে ডাকে। শিহরণ ভেতরে যেতেই সকল ডাক্তার উপস্থিত হন। একজন ভদ্রলোক ছুটে আসে। স্যার, আপনি এখানে, ভেতরে আসুন। রোগী আমি না, তাই আমার থেকে পাশের রোগীকে বেশি প্রাধান্য দেন। শিহরণের গম্ভীর স্বর শুনে ডাক্তার আজাদ দ্রুত নার্সদের মেয়েটিকে ভেতরে নিতে বলে। মেয়েটিকে নিয়ে যেতে শিহরণ ও সায়ের বাহিরে অপেক্ষা করে। এই মেয়ে কে হুট করে তোর গাড়ির সামনে চলে আসলো? সায়েরের কথা শুনে শিহরণ এক পলক তাকিয়ে বলে, জ্ঞান ফিরে আসলে জিজ্ঞাসা করা হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে খেয়াল রাখবি। তবে মেয়েটিকে দেখে ভদ্র ঘরে মেয়ে মনে হয়, আর তুই যা ভাবছিস তাকে দেখে তা মনে হয় না। বাহ, এক দেখায় এই মেয়েকে নিয়ে ভালোই গবেষণা করে ফেলেছে। সুন্দর নিয়ে গবেষণা না করে জাতি মেনে নিবে না আমাকে। বেয়াদব, সিরিয়াস মুহূর্তে তুই এইভাবে জোকারের মতো করিস কিভাবে? শেহরান খান ভুল বলেন, নট জোকার। আমি হলাম সব সুন্দরীদের ভবিষ্যৎ। শিহরণ সায়েরের কথায় বিরক্তি নিয়ে তাকায়। শিহরণ তাকাতেই চুপসে যায় সায়ের। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার বের হয়। ডাক্তার দেখেই সায়ের উঠে দাঁড়ায়। মিস্টার আজাদ, পেশেন্টের কি অবস্থা এখন? উনি হয়তো খুব চাপে ছিল, এমনকি শরীরে কিছু আঘাতের চিহ্ন পাই। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কোনো বিপদ নেই। ওকে ডক্টর। সায়ের কথা বলে শিহরণের পাশে বসে। মেয়েটির গায়ে কিসের আঘাতের চিহ্ন? জ্ঞান আসলে জানা যাবে। এখন তুই থাক, আমি বাড়ি যাব। বউয়ের ঘ্রাণ দরকার। কোথায় যাবি তুই? আমি বউ সারা হাসপাতালে মশা মারবো আর তুই পিড়িত করবি? তা হবে না। এই মুহূর্তে খুঁজে দে দেখি, দে শেহরান খানের যোগ্যতা। সায়েরের শেষের কথা শুনে শিহরণ ভ্রু কুঁচকে তাকায়। এখুনি এনে দিবি শিওর? একদম পাক্কা, এখন এনে দে। শিহরণ চারপাশে চোখ বুলায়, আবারও প্রশ্ন ছুড়ে। আমি যে এনে দেব তুই নাকচ করতে পারবি না। যদি এই কথা দিস, আমি এক মুহূর্তের মধ্যে এনে দেব। শেহরান খান যদি এনে দিতে পারে, শাহেস মির্জা অবশ্যই গ্রহণ করবে। সায়েরের কথা শেষ হওয়া মাত্রই শিহরণ কোথায় যেন চলে যায়। 1 মিনিটের মাথায় সাথে একজন বয়স্ক মহিলাও আনে। এনে শায়ের মির্জা, আপনার অর্ধাঙ্গিনী। সায়ের শুকনো ঢোক গিলে শিহরণের দিকে তাকায়। শিহরণ বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। শায়ের মির্জা নিজের বউকে দেখে কি বেশ আবেগপ্রবণ হয়ে গেছেন যে মুখ দিয়ে কথা আসছে না? দোস্ত, উনি কে? তোর নানি তো নেই, তাহলে উনি কে? যা, উনি বৃদ্ধ মানুষ, মজা না নিয়ে দিয়ে আয়, ওনার বাড়ির লোক খুঁজবে। শিহরণ বাঁকা হাসে। বয়স্ক মহিলাটিকে সায়েরের দিকে এগিয়ে দেয়। ভাবি, আপনার জেন্টলম্যান হাজব্যান্ড নিজের প্রপার্টি আয়ত্তে রাখুন। শিহরণের কথায় হো হো করে হেসে ওঠে, যার দরুন পড়ে যাওয়া দাঁতগুলো ফুলে ওঠে। এইরূপ দৃশ্যে সায়ের কান্না করবে নাকি হাসবে বুঝছে না। তবে শিহরণ যে তাকে সায়স্তা করার জন্য এসব করছে তা সে ভালো করেই বুঝছে। এখন সে শিহরণের হাত থেকে বাঁচার জন্য ফোন দিয়ে আসছে। শেহরান, ওনার ছেলে এসেছে, ওই দেখ। সায়েরের কথা শুনে শিহরণ বাঁকা হেসে বলে, তার ছেলে নেই, সে একা এসছে, মেয়েকে নেই। তাই তুই মেয়ে বল, ছেলে না। বয়স্ক মহিলাটির জন্য অল্প বয়সী একটি মেয়ে আসে। আপু, উনি ভুলবশত এখানে চলে এসেছে, প্লিজ নিয়ে যান। সায়েরের কথার ধরন দেখে মেয়েটি তাকিয়ে তার দাদির নিয়ে চলে যায়। তারা যেতে সায়ের প্রাণ ভরে শ্বাস নেয়। তুই বন্ধু না শত্রু? শত্রু বলিস বন্ধু বলিস, আই ডোন্ট কেয়ার, বাট তুই কিন্তু সুন্দরী বউ পেয়েছিলি, তবে হারাইলি এক বালতি বেদনা। তোর বউ শালা ওটা। আমার বউ দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। আমার আল্লাহ যাকে একমাত্র আমার জন্য এক পিস তৈরি করেছেন, যার রূপের আগুন আমার হৃদয়ে ঝংকার তোলে। মরুভূমির ন্যায় হৃদয়ে এক বস্ত্র বৃষ্টি সৃষ্টি করেছে। শের মির্জার পরে অন্য কাউকে আমার বউ বানালে আপনার ভবিষ্যৎ বউ লাল পাতি দেখবে। সো বি কেয়ারফুল। সায়ের মুখ ভেঙচি কাটে। শিহরণ পকেটে হাত গুজে বের হয়ে যেতে নিলে সায়ের আটকে দেয়। এই, তুই আমাকে একা রেখে কোথায় যাস? ওই মেয়েকে না কে যদি জ্ঞান ফিরে, আমি কি করব? জ্ঞান আজ রাতে আসবে না, সকালে আমি ফিরলে আমি আসবো। আর যদি কোনো সমস্যা হয় কল করিস, আমি কার্ড পাঠিয়ে দেব। অন্য বাইরের কাউকে আলো করিস না। শিহরণ আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা হাসপাতাল থেকে বের হয়ে যায়। সায়ের অজ্ঞতা ফোন বের করে চেয়ারে বসে পড়ে।
শিহরান গাড়ির কাছে এসে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আগামী 1 মাসের মধ্যে যতগুলো ড্রাগের গাড়ি আসবে সব বিডি থেকে আমেরিকা বড় বড় বিজনেসম্যানদের কাছে যাবে। সব ট্রাফিক পুলিশদের সাথে কথা হয়েছে, কেউ কোনো বাধা দিবে না, তাই চিন্তার কিছু নেই। একদমে কথা বলে থামে ব্যক্তিটি। রানা একটি কাগজ নিয়ে এসে তার হাতে দেয়। বস, এখানে সব কিছুর হিসাব। আগামীকালের মধ্যে এই ড্রাগস পৌঁছানো লাগবে, না হয় আপনার জন্য খুব ক্ষতি। জঙ্গলের রাস্তা দিয়ে একটি ট্রাক যাবে, তবে তার উপরে কিছু শুকনো নাড়া দিয়ে ঢাকা থাকবে। ওকে বস। রানা দ্রুত স্থান ত্যাগ করে। বাইরে একটি জিপ দাঁড়িয়ে ছিল। রানা নিজের মুখের মাস্ক ভালো করে লাগিয়ে সোজা জিপে উঠে যায়। শেহরান নিজ মনে গাড়ি ড্রাইভ করছে। হাসপাতালে চত্বর ছেড়ে জঙ্গলের রাস্তা থেকে 8 কিলোমিটার দূরে সে। এখানে গাড়ি বলতে শুধু মালবাহী ট্রাকগুলো যাতায়াত করে, খুব কমই অন্যান্য যানবাহন দেখা যায়। শেহরানের গাড়ির ঠিক 2 হাত পিছনে একটা ট্রাক ও জিপ দেখা যায়। শেহরান নিজ মনে গাড়ি ড্রাইভ করলেও ট্রাকের ড্রাইভার প্রতিনিয়ত তার আগে যাওয়ার চেষ্টা করছে। রাস্তাটি সরু হওয়ার একসাথে 2টা গাড়ি যাওয়া কষ্টসাধ্য। শেহরান গাড়ির স্পিড কমিয়ে সাইড দিলে ট্রাকটি অতি দ্রুত চলে যায়, সাথে জিপটিও চলে যায়। সামনে বিশাল গাছের ডালের সাথে ট্রাকটির উপরে নাড়া লেগে একটা প্যাকেট পড়ে যায়। এসব কিছু শেহরান পর্যবেক্ষণ করে গাড়ি সাইড করে বের হয়। সামনের প্যাকেট হাতে নিয়ে রীতিমতো অবাক সে, কেননা তার সামনে ড্রাগের একটা পুটলি। শেহরান এক পলক সামনে তাকায়, ততক্ষণে ট্রাক ও জিপ গাড়িটি অদৃশ্য হয়ে যায়। শেহরান দ্রুত নিজের ফোন বের করে রাহিদকে কল দেয়। রাহিদ, জঙ্গলের রাস্তায় এটা জিপ ও ট্রাক যাবে, যেভাবে হোক আটকা। ওকে ভাই। শেহরান প্যাকেট হাতে নিয়ে দ্রুত গাড়িতে বসে পড়ে। সামনের দিকে ছুটে যায় কালো গাড়িটি। এক হাতে স্টিয়ারিং চেপে প্যাকেট ভালো করে পর্যবেক্ষণ করছে। প্যাকেটের উপরে ছোট করে কিছু লেখা, তাই শেহরান গাড়ির স্পিড একটু কমিয়ে ভালো করে দেখে। প্যাকেটের উপরে আরজে লেখা। এই আরজে কে? এই ড্রাগসের পাচারকারী। আবারও শেহরানের ভাবনার মধ্যে সে জঙ্গল পেরিয়ে মেইন রোডে এসে পড়ে, তবুও কোনো গাড়ি দেখেনি। তাই পিছু না ফিরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সায়ের হাসপাতালে বসে আছে, প্রচুর ক্লান্ত লাগছে। বিডি ফিরেও শান্তি নেই, সেই অশান্তি জেঁকে ধরে। সায়ের উঠে মেয়েটির কেবিনে যায়। সফেদ রঙা বেডে শ্যামগরনের একটি মেয়ে শুয়ে আছে। সায়ের এক পলক দেখে বেডের পাশে ছোট সোফায় গা এলিয়ে দেয়। বসে থাকা শরীর সায় দিচ্ছে না, ওভাবেই ঘুমের দেশে তলিয়ে যায় সায়ের। মাহিরা নিজের ঘরে পড়ছে। আজ তার মন বড্ড খারাপ লাগছে। জীবন কেমন যেন অগোছালো লাগে, একটু শান্তি দরকার। তার বাবা খুব স্পষ্টভাষী লোক, খুবই সহজ সরল, কিন্তু বিচক্ষণ। বিশেষ করে মেয়েদের সিদ্ধান্তে সেই মশগুল। শেহরান এক কথায় মারাত্মক পাত্র। তবে শেহরানের অমন বাউন্ডেলে স্বভাবের জন্য খানভিলাতে প্রায় বিভিন্ন কথা কাটাকাটি হয়। তবে শেহরান এই বাড়ির প্রত্যেকের জান, বিশেষ করে জামাল খান তাকে খুব ভালোবাসে। জামাল খান যদি জানে তার মেয়ের বিয়ে হয়েছে, সে কি ক্ষুণ্ণ হবে? শেহরানের মনোভাব বোঝা কষ্টসাধ্য। মাহিরার মাঝে মধ্যে মনে হয় শেহরান তাকে প্রচুর ভালোবাসে, আবার অনেক সময় মনে হয় সে শুধুমাত্র জেদ, শাস্তি আর কিছুই না। আমার কি অতি সহজে স্বীকারোক্তি করা উচিত হবে? শেরহান খান কঠিন, তাকে তরল করার সাধ্য কি এই মাহিরার হবে? সে তো এই হিংস্র পুরুষের মায়াডোরে বেঁধে গিয়েছে। এখন কি করবে সে? কবে শেরহান তাকে তার রাজ্যের প্রণয়ের ভেলায় ভাসিয়ে পুরো দুনিয়া জানিয়ে নিয়ে যাবে? মাহিরার আকাশ পাতাল ভাবনার মধ্যে গাড়ির শব্দ পায়। তড়িৎ গতিতে মস্তিষ্কে হানা দেয় তার মায়া পুরুষ এসেছে। মাহিরা উঠে বেলকনিতে গিয়ে দেখতে পায় সত্যি শেহরান এসেছে। শেহরান এসে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করে। মাহিরার আজ বড্ড ইচ্ছে করলো এই পাষাণ পুরুষকে নিজ হাতে বেড়ে কিছু খাবার খাওয়াতে, কিন্তু সকালেও এই লোক তাকে মেরেছে। তার কি উচিত হবে আত্মসম্মান ত্যাগ করে প্রণয় পুরুষের কাছে যাওয়া? ভালোবাসে তো, সে প্রচুর ভালোবাসে। ছোট হৃদয়ে এই হিংস্র সাইকো ঠোঁটকাটা লোক পুরো হৃদয়ের আঙিনা দখল করে নিয়েছে। মিস্টার, আপনি আজ থেকে নতুন মাহিরার অস্তিত্ব অনুভব করবেন। কোমলতা আপনার মতো লুকিয়ে রেখে কঠোর মানবীকে দেখবেন। শেহরান ফ্রেশ হয়ে পকেট থেকে ফোন বের করে রাহিদকে কল করে। ভাই, জঙ্গলের গাড়িগুলো সামনের রাস্তা দিয়ে বের হয়নি, হলে আমরা পেতাম।
আমিও পাইনি। জঙ্গলের রাস্তা আছে, জঙ্গলের রাস্তা আছে আরও। তার মানে তুমি গোয়েন্দা লাগিয়ে দাও, যতদিন লাগুক কাজ চাই আমার। ওকে ভাই। শিহরণ কল কেটে নিচে আসে। প্রচুর খিদে পেয়েছে। শিহরণ নিচে এসেই অবাক, কেননা মাহিরা প্লেটে খাবার সাজিয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। সে নিচে নেমে গম্ভীর স্বরে বলে, এসব কি? এত রাতে এখানে কেন তুই? মাহিরা স্বভাবসুলভ হেসে উত্তর দেয়, তথাকথিত স্বামীর জন্য তথাকথিত বউ খাবার নিয়ে বসে আছে। যতই হোক আপনার বউ তো দায়িত্ব আছে। আমার এসব আলগা পেরিত পছন্দ না। সেসব বউ সাজতে আসবে না একদম, বের হ। এমা চুমু খাওয়ার সময় বউ, মারের সময় বউ, আর দায়িত্ব নিতে আসলেই বউ না? শিহরণ বেশ বিরক্ত হয়। একই তো মেজাজ গরম, তার উপরে অতিরিক্ত কথা একটু ভালো লাগছে না। মাহু, তুই অবশ্যই চাস না আমার হাতের নরম গাল স্পর্শ করুক, তাই তুই যা, আমারটা আমি নিয়ে খেতে পারবো। মাহিরা প্লেটে ভাতে কিছুটা মাংস তুলে দিতে বলে, সেদিন কাজীর সামনে যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলেছিলাম, সেদিন মস্তিষ্কে হানা দিয়েছিল, মাহু তোর জনম কাটবে এই শেরের মার খেয়ে। তখন মন কি উত্তর দিয়েছিল জানেন? শিহরণ নিশ্চুপ। মাহিরা প্লেট রেখে সোজা হয়ে দাঁড়ায়। মন উত্তর দিয়েছে, জেদ হোক শাস্তি হোক, এই বিয়ে তোর জন্য আল্লাহ স্বয়ং কবুল করেছে। সো মার খেয়ে মরে গেলেও এই দায়িত্ব তোর। আমৃত্যু মাহিরা খান। তোর পাকা পাকা কথা শেষ হলে দয়া করে উপরে যা। আম পাকার গরম এখনো পড়েনি। তাহলে তুই পাকলি কি করে? ফরমালিন কি তোর বাপ বেশি ঢেলে দিয়েছিল খুশির ঠেলায়? মাহিরা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে। মাহু, মোটেও চলে যাওয়া যাবে না। এই লোককে শায়েস্তা করতে হলে তোকে মেজাজ ঠান্ডা রাখতে হবে, কেননা এই লোক নিজেই আগুন, তাই আগুন হয়ে আগুন নেভানো অসম্ভব। মাহিরার ভাবনার মধ্যে শিহরণের স্বর শোনা যায়। মিসেস শেহরান খান, আপনি যদি এইভাবে আপনার মিস্টারকে সাহায্য করতে চান, সেটা অসম্ভব। তাকে সাহায্য করার টেকনিক আগে জানুন, পেয়ে যাবেন। গবেষণা করুন আমাকে নিয়ে, দেখেন পান কিনা। মাহিরা হকচকিয়ে ওঠে। এই লোক মনের কথা জানে কি করে? সে তো মনোবিজ্ঞানী নয়। না, আমি মনোবিজ্ঞানী নয়। আমি মাহিরা খানের প্রতিটি নিঃশ্বাস বিশ্লেষণ করার ক্ষমতা রাখি। কখন সে নিঃশ্বাসের গতি পরিবর্তন করে। বাহ, আপনার তো বেশ ট্যালেন্ট। তো এখন বলুন আমি কি চাই? সব তো জানেন। শিহরণ মাথা উঁচু করে চারপাশ একবার দেখে মাহিরার অতি নিকটে এসে দাঁড়ায়। তার শ্বাস ও মাহিরার শ্বাস মিলে একাকার। ম্যাডাম, আপনি এখন চাচ্ছেন আমি আপনার আমাকে ডাকরোমা সাপ্লাই করে নতুনগুলো, তাই রাতে বিরক্ত করছেন। শিহরণের এরূপ কথায় মাহিরা নাক ছিটকায়। ছি, আমি এত খারাপ না। আপনার ওসব ডার্ক না ছেঁড়া তেনার মাথা এসব একটু পছন্দ না। বাট আই লাইক ডার্ক রোমান্স ম্যাডাম, সো বি কেয়ারফুল। আমার সাথে লাগতে আসবেন না। এমন হাল করব এক সপ্তাহ বিছানা ছেড়ে ওঠার শক্তি রাখবো না। মাহিরার কিছু না বুঝে হাঁ করে তাকিয়ে আছে। আপনি দূরে যান তো বাবা, ঘরে যে কেউ চলে আসতে পারে। আমি তো আসছি সাহায্য করতে, আর আপনি আমার সাথে ভণ্ডামি শুরু করেছেন। ইডিয়েট, এসব কি ধরনের ভাষা? শিহরণ এগিয়ে আসতে আসতে বলে, আমিও চাই তোর বাবা দেখুক, পরে বলবো বিয়ে করছে, ঝামেলা কম, বউ পাবো। আমার বাবা এসব শুনলে জীবনেও মানবে না। তাহলে তোর তেমন জীবন রাখার কোনো দরকার নেই, মরে যাক। বাবার নামে এমন কথা শুনে মাহিরা রেগে যায়। এবার বেশি করছেন। আমার বাবাকে নিয়ে এসব বলার সাহস কোথায় পান আপনি? শিহরণ মাহিরার কাছে এসে সোজা চেয়ারে বসে। প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করে শিহরণ। একটা কথা বলবি না, খাবো, তো চুপ করে থাক। ইস, মামার বাড়ির আবদার। আমার রুমে গেলে কেউ না কেউ খুঁজবে। মামা হলাম কবে আমি তোর? স্বামীর বাড়ির আবদার বল, আর কেউ আসবে না, চিন্তা নেই। মাহিরা ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে। শিহরণ এক পিস মাংস মুখে দিয়ে সোজা মাহিরার ঠোঁট চেপে ধরে। অশান্ত মাহিরা মুহূর্তেই শান্ত হয়ে যায়। শিহরণ নিঃশ্বাস পাতলা আবরণের জামা ভেদ করে প্রতিটি শিরা উপশিরা কাঁপিয়ে তুলছে। আল্লাহ, এই লোক আস্ত একটা ভূমিকম্প, আমার প্রতিটি নিঃশ্বাস কাঁপিয়ে তুলছে। শিহরণ আরো চেপে ধরে হাসকি স্বরে বলে, ভূমিকম্প নয়, আমি হলাম শের। তোমার শহরে আমার আগমন ভূমিকম্পের থেকেও জোরালো, কাঁপিয়ে তুলবে। ঢং ছাড়ুন, আমি ঘরে যাব, খেয়ে ঘুমান। শিহরণ কিছু না বলে মাহিরাকে কয়েক লোকমা খাবার মুখে তুলে দেয় জোর করে। দুজনেই খাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়।
হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করে কিছুটা অবাক হয়। চারপাশে চোখ বুলায় কিছু মেশিন ও সফেদ রঙা পর্দা। সফেদের মধ্যেই আখিদয় সোফায় আটকে যায়। ফর্সা গায়ের রং, মারাত্মক সুন্দর একটি পুরুষ বেঘরে ঘুমিয়ে আছে। মেয়েটি বেশ অবাক হয়। তার কাছে ছেলে, এ ছেলে আবার ওদের লোক নয় তো? এসব ভাবতেই মেয়েটির কলিজা শুকিয়ে আসে। কাপা কাপা হাতে ভর দিয়ে উঠে বসে, ভালো করে পর্যবেক্ষণ করে। ছেলেটির দিকে আবারও তাকায়। ছেলেটির দেখে গুন্ডা মাস্তান মনে হচ্ছে না, তবু বলা যায় না। সে ভয়ার্ত স্বরে ডেকে ওঠে, এই যে শুনছেন, কে আপনি? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও ডেকে ওঠে। সায়ের কারো ডাক শুনে ধরফরিয়ে ওঠে। চোখ খুলে সামনে তাকাতেই সে লাফ দিয়ে সোফায় ওঠে। ও বাবা গো, কোনো ভূত এসেছে আমার রুমে, মেয়ে সেজে। আল্লাহ, শেহরান বাঁচা আমায়। শায়েরের এরূপ আচরণে মেয়েটি বিগড়ে যায়। সে কি বলবে কিছু বুঝে আসছে না। শায়ের একইভাবে চিৎকার করছে। তার অমন চিৎকারের মধ্যে দরজা খুলে শেহরান হন্তদন্ত হয়ে প্রবেশ করে। শায়েরকে এভাবে চিৎকার করতে দেখে ইয়া রাম ধমক দেন। শেহরানকে দেখে শায়ের সোফা থেকে লাফ দিয়ে শেহরানকে জাপটে ধরে। দোস্ত বাঁচা, দেখ তোর বন্ধুর রুমে মেয়ে সেজে ভূত এসেছে। শেহরানের বিরক্তি আসমান ছুঁয়ে যায়। সে এক ধাক্কায় শায়েরকে ফেলে দেয়। শালা, আমাকে ছুঁবে না তুই। তোর ছোঁয়া আমার অন্য ভাইব দেয়, নষ্ট পুরুষ। শেহরানের এমন কথায় শায়ের হতভম্ব। শেহরান তাকে এটা কি বলল? সে উঠে রেখে কিছু বলতে যাবে, তার আগেই শেহরান মেয়েটির পাশে দাঁড়ায়। তাদের এসব কর্মকাণ্ড এত সময় নীরব দর্শক হয়ে দেখে গিয়েছেন। শেহরান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে। আর ইউ ওকে? মেয়েটি কিছু না বলে তাকিয়ে আছে। শেহরান আবারও জিজ্ঞেস করে। এনি প্রবলেম? মেয়েটি কেশে গলা ঝেড়ে বলে, জি ঠিক আছে। আপনার নাম কি? শেহরানের পরপর প্রশ্নে বিগড়ে যায়। সানা চৌধুরী, আমি একজন সাংবাদিক। শেহরান স্বাভাবিক হয়েই তাকিয়ে আছে, যেন আগে থেকেই অবগত। শুধু সত্য বলে কিনা তাই জিজ্ঞেস করা। শেহরান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, চারপাশে দেখে নিচু স্বরে প্রশ্ন ছুড়ে। আমার গাড়ির কাছে কেন এসে পড়লেন? সানা যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সে শেহরানের দিকে ভালো করে তাকায়, কিছুটা কঠিন তবে হালকা স্বরে বলে, শেহরান খান, দ্য গ্রেট অফিসার। সাংবাদিক যেহেতু আমাকে চেনা পাপ নয়, তবে আমার দিকে তীর ছোড়ার চেষ্টা চালাটাই মৃত্যু অপেক্ষা করা লাগবে, মিস সানা। সানা মুচকি হেসে বলে, বেইমানি সানা চৌধুরীর রক্তে নেই, আর শেহরান খানের নিকটবর্তী স্থানে পৌঁছানো মানে বেইমানি শূন্য, কেননা পূর্ণ হলে তার নিকটবর্তী হওয়া ইহকালেও সম্ভব না, তা সানা জানে। শেহরান মাথা নাড়ে। পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ দিয়ে সানার দিকে তাকায়। মিস সানা, আপনি কিন্তু বলেননি কি হয়েছিল। হওয়ার তো অনেক কিছু হয়েছে, যা সময়ের অপেক্ষায় আছে, তবে যেহেতু আপনার নাগাল পেয়েছি, সব তথ্যের ভান্ডার এখানেই জমা করবে সানা। সময় যেন দ্রুত হয়, দেরি হলো নিজের বিপদ। তাদের এত কঠিন কথা শায়েরের মাথার উপরে দিয়ে যায়। সে বেরস মুখে দাঁড়িয়ে আছে, যেন তাদের মতো বিরক্তকর প্রাণী এই দুনিয়াতে আর একটা নাই। শেহরান সানার দিকে তাকিয়ে বলে, মিস সানা, নিজের নিরাপত্তা নিশ্চিত তো? সানা কিছুটা ভেবে চিন্তিত স্বরে বলে, নিরাপত্তা আল্লাহর হাতে, তবে পরিস্থিতি অনুযায়ী বেশ কঠিন, আড়ালে লুকিয়ে থাকতে হবে। ছদ্মবেশ ধরতে জানেন? শেহরানের প্রশ্নে সানা ভাবনায় পড়ে যায়। সে কিছু সময় ভেবে উত্তর দেয়, ছদ্মবেশে দুনিয়ায় এ আর কঠিন কি। শেহরান কাউকে ডাক দিতেই ভেতরে প্রবেশ করে। রাহিদ ডোর খুলে দাঁড়ায়। রাহিদ, ওনাকে কোথাও রাখো, যাতে তার শত্রুতার নাগাল না পায়। একটা মেয়ের ইজ্জত আমাদের হাতে কোনো ত্রুটি হলে সব শেষ করে দিবে। গট ইট? শেহরানের কথা শেষে রাহিদ সম্মতি জানায়। সানা অবাক হয়ে তাকিয়ে আছে। এই শেহরান খানের ব্যক্তিত্ব সম্পর্কে আগে থেকেই কিছুটা অবগত। আজ সে চোখের সামনে দেখছে। শেহরান শায়েরের দিকে তাকায়। শায়ের বিরক্ত নিয়ে তাকিয়ে আছে সবার দিকে। সানা উঠে রাহিদের সাথে যাওয়ার জন্য উদ্যত হয়। শায়েরের পাশেই দাঁড়ানো সানা নিজের মুখটি একটু এগিয়ে নিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, এই যে মিস্টার বউ না, তাই বলে অন্য মেয়েকে দেখে ভূত বলবেন? চেহ,
আপনি পুরুষ না ছোট লেদা বাচ্চা বুড়ো হয়ে যাচ্ছেন? এখন বউ ছাড়া দুনিয়াতে বাঁচছে কেন? সায়ের অবাক হয়ে তাকাতেই সানা চলে যায় নিজ গন্তব্যে। শিহরণ মুখ টিপে হাসে। সায়ের রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। সাংবাদিক মানুষকে হ্যাস্ত করার যোগ্যতা রাখে, আর তুই তো একটা গাধা, তোকে এক চুটকিতে করবে, এটাই স্বাভাবিক। ব্যাস, শিহরণের এইটুকু কথা সায়ের রাগ ঘি ঢালার জন্য বেশ ছিল। সায়ের কিছু বলার আগেই শিহরণ চলে যায়। অন্যদিকে সায়ের রাগে কি করবে বুঝছে না। বেয়াদব মেয়ে, তোকে কিভাবে সায়স্তা করি শুধু দেখে যাও। মাহিরা আজকে কলেজে যাবে। সকালে ঘুম থেকে উঠে সোজা রেডি হয়ে চলে যায়। আজ সে কালো রঙের 3 পিস পরে হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়ে হালকা কাজল দেয়। এতেই যেন তাকে অপসরী মনে হচ্ছে। ঘড়ির দিকে চোখ যেতেই আটকে উঠে, আর একটু দেরি হলে আরুষি তাকে মেরে ফেলবে। অজ্ঞতা মাহিরা বের হয়ে যায় গাড়ি নিয়ে। শিহরা নিজের অফিসে বসে কিছু ফাইল চেক করছে। সানার আগমনে এই কেসটাকে আরও এগিয়ে দিচ্ছে তার জীবনে। শিহরনের ফোনটি বেজে ওঠে। ফাইল রেখে রিসিভ করে। কিরে শেহরান খান, আমাকে ভুলে গেলি নাকি? তোর পাখি যে আমার খাঁচায় চলে এসেছে, সেই খোঁজ রাখবে কে? শিহরনের রাগে মাথা ফেটে যাচ্ছে, তবু নিশ্চুপ হয়ে শুনছে। অপর পাশ থেকে আবারও শব্দ ভেসে আসে। আজ চুপ কেন শের সাহেব? আপনার পাখির দিন ঘনিয়ে আসছে, নো টেনশন। শিহরন নাম্বারটি দ্রুত কারো কাছে সেন্ড করে দেয়। তা পাখিকে কোথায় পেলে মিস্টার রায়ান জুহাইশ? লোকটি চুপ হয়ে যায়। শিহরনের কথা যে তার পছন্দ হয়নি বেশ বুঝতে পারছে। আহা, চুপ হয়ে গেলে কেন রায়ান জুহাইশ? আপনার জন্য মন বড় ছটফট করছে গো। একটু কাছে আসেন, না হলে আমার মনের টানে আপনি উড়াল দিয়ে এমনি এসে পড়বেন। শিহরনের কথা শেষ হয়ে দ্রুত কল কেটে দেয় অপর পাশের লোকটি। শিহরন হো হো করে হেসে ওঠে। ফোনটি ছুঁড়ে চেয়ারে হেলান দেয়। শেহরানের আগমন শেষ করবে রায়ান জুহাইশের পাপের সাম্রাজ্য। মাহিরা ক্লাস শেষে বের হয়ে আসে আরুষির হাত ধরে। আজ তার মন খুব ভালো। কতদিন পরে কলেজে এসেছে। আরুষি ও মাহিরা তাদের কলেজের পেছনে সুন্দর একটা খালি জায়গা আছে। সেখানে বেঞ্চ রাখা আর কতগুলো ফুলের গাছ। দুজনেই হেঁটে হেঁটে বেঞ্চটার উপরে বসে পড়ে। মাহু, তোকে ইদানিং কেমন আলাদা লাগে, কাহিনী কি? হুম হুম আরুষির কথায় মাহিরা কিছু বলে না, একইভাবে বসে থাকে। নীরবতা ভেঙে আরুষি আবারও বলে, তুই কলেজ শেষে এখানে? তোর শেহরান ভাই এসে আবার বকবে না তো? শেহরান ভাই নামটি কর্ণপাত হতেই শীতল হাওয়া বয়ে যায়। মাহিরা কিছু একটা ভেবে আরুষির হাত ধরে সোজা হয়ে বসে। জানু, তোকে একটা কথা বলি, কাউকে বলবি না। হুম, বল। মাহিরা তার বিয়ে থেকে শুরু করে সব জানায়। এত কিছুর ধাক্কা সামলাতে না পেরে মেয়েটি হা করে তাকিয়ে আছে। আরুষিকে এভাবে দেখে মাহিরা ধাক্কা দেয়। এইভাবে আছিস কেন, কথা বল। মাহিরার ধাক্কায় মেয়েটি ভ্রম থেকে বের হয়। আমি জানতাম এই ব্যাটা তোকে ভালোবাসে, তাই তো এত পজিটিভ তোর বিষয়ে। মাহিরা সামনে থাকা একটা ফুল হাতে নিয়ে স্বাভাবিক স্বরে বলে, ভালোবাসে না, সে তো তার জেদ ইগো শাস্তির জন্য আমাকে বিয়ে করেছে। আরুষি অবাক হয়। কই, শিহরনের আখিদয় সে মাহিরার জন্য উতলা দেখেছে, প্রেম দেখেছে, তবে এই গাধা বোঝেনি। মাহিরা আবারও বলা শুরু করে, শেরহান ভাই খুব রাগী, তবে মানুষটা বড্ড মায়াময়। অবাধ্য মন পিছলে গেছে, জানা নেই এর শেষ পরিণতি। তবে তার জেদকে প্রণয়ের রূপান্তর করার প্রয়াস চালাবো। আরুষি মাহিরার দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে, ওরে গাধি, এই প্রণয় তোর আগে থেকেই জন্মে বিরাট আকার ধারণ করে পুষে রাখে শেহরান খান, তোর কাছে প্রকাশ করে না শুধু। আরুষিকে ধ্যানে যেতে দেখে মাহিরা ধমকে ওঠে। তোর সমস্যা কি, এমন ধ্যানে যাস কেন? না না, কিচ্ছু না। দেখ কত বাজে, শেহরান ভাই জানলে তোকে তুলে আছাড় মারবে। আরুষির কথায় মাহিরা চ বর্গেও শব্দ করে। তোর কি এই বজ্জাত লোকের নাম না নিলে ভালো লাগে না? দিলি তো মুড নষ্ট করে। মাহিরার কথা শেষ হতেই অপর পাশ হতে গম্ভীর স্বর শোনা যায়, মোট চলে গেলে এনে দেওয়ার ক্ষমতা আছে। অপরিচিত স্বর শুনে দুজনেই বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। শিহরান পিছু ঘুরে দাঁড়িয়ে আছে। একটু অগোছলো লাগছে, যেন কিছু নিয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল।
শিহরণকে দেখে আরুষি কাঁপা কাঁপা স্বরে বলে, ভাইয়া, আমি কিচ্ছু করিনি। আমি উঠে যেতে বলেছি, ওই ওঠেনি। শিহরণ এক পলক তাকিয়ে ইশারা করে যাওয়ার জন্য। আরুষি নিজের ব্যাগ নিয়ে দৌড়ে চলে যায়। আরুষি যেতেই মাহিরাও দৌড়ে পালাতে নেয়। এক হাতে খপ করে ধরে বুকে চেপে ধরে শিহরণ। ভাইয়া প্লিজ মারবেন না, আমি ক্লাস শেষে ভালো লাগছিল না, তাও আসছি একটু। তোর ভালো লাগে না মানলাম, এত সেজে সেজে আসছিস কিভাবে? তখন বুঝি ভালো লাগা উপচে পড়ছিল। মাহিরা ভয়ে কিছু বলে না। শিহরণ একইভাবে তাকে নিয়ে গাড়িতে বসে। তাদের এভাবে দেখে অনেকেই তাকিয়েছিল, কিন্তু এসব কি আর শিহরণ খান পাত্তা দেয়? গাড়িতে বসে শিহরণ গম্ভীর স্বরে প্রশ্ন করে, এই বেয়াদব, তোর বোরকা কয়টা? বোরকা একটি কেন ভাইয়া? শিহরণ গাড়ি স্টার্ট দেয়, কোনো উত্তর দেয় না। মাহিরা কিছু বলে না, বাহিরে মনোনয়ন দেয়। বেশ কিছু সময় পরে বিশাল বড় একটি মার্কেটের সামনে এসে পৌঁছায় তারা। শিহরণ গাড়ি থেকে থামিয়ে ডোর খুলে বের হয়। তোকে কি কোলে নিয়ে বের করা লাগবে নাকি? শিহরণের ধমকে মাহিরা দ্রুত বের হয়। মাহিরার হাত ধরে সোজা ভেতরে প্রবেশ করে তারা। বড় একটি বোরকার দোকানের সামনে শিহরণ দাঁড়ায়। মাহিরাও পিছু পিছু যাচ্ছে। বোরকার দোকানে প্রবেশ করতেই একটা ছেলে এগিয়ে আসে। হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ইয়েস, এখানে যত ভালো বোরকা আছে সব বের করুন দ্রুত। ছেলেটা দ্রুত চলে যায় বোরকা আনতে। মাহিরা অবাক হয়ে আছে। আজব, সে কি বোরকা পরে যে এত বোরকা আনা লাগবে? ভাইয়া বোরকা দিয়ে কি করব, আমরা তো বোরকা পরি না। শিহরণ বোরকা নিয়ে চোখ বুলিয়ে উত্তর দেয়, আমার জিনিস অন্য কেউ দেখুক, তা পছন্দ না। পড়িস না পড়বি, তোর বাপের কি? আপনি সব সময় আমার বাপরে নিয়ে পড়েন কেন, পাষাণ পুরুষ? তোর ভাঙা রেকর্ড বন্ধ করলে বোরকে মনোনিবেশ করতে পারতাম। মাহিরা অপমান বোধ করে, তাই আর কোনো কথা বলে না। শিহরণ একের পর এক বোরকা চয়েস করছে। এই নিয়ে 13টা বোরকা সিলেক্ট করে। শিহরণ সবগুলো বোরকা ছেলেটাকে প্যাকেট করতে বলে। শিহরণ পেড করে বের হয়ে আসে। মাহিরাও পিছু পিছু আসে। দোকান থেকে বের হতেই রাহিদের দেখা পায়। শিহরণ ব্যাগগুলো তার হাতে দিয়ে সোজা হাঁটা ধরে। মাহিরা মুখ ভেঙচি কাটে। রাহিদের পাশে গিয়ে বলে, ভাইয়া আপনি এই লোকের কথা কেন শুনেন? বলুন তো, পাজি লোক একটা। তোর বদনাম করে শেষ হলে গাড়িতে আয়। শিহরণের ডাক শুনে মাহিরা গাড়িতে চলে যায়। এদিকে রাহিদ স্ট্রোক করতে করতে বাঁচে। আল্লাহ, এই মেয়ে আমাকে কবরে নিবে, বাঁচাও তুমি। রাহিদ অন্য গাড়িতে চলে যায়। শিহরণ মাহিরাকে নিয়ে নিজের গাড়িতে রওনা দেয়। আপন মনে ড্রাইভ করছে। মাহিরাও কিছু বলে না। মাহিরা ক্লান্তির জন্য গাড়ির মধ্যে ঘুমিয়ে যায়। বেশ কিছু সময় পরে নিজের অতি কাছে কারো উপস্থিতি অনুভব করে। মাহিরার চোখ খুলে যায়। সামনে তাকাতেই শিহরণের মুখখানা ভেসে ওঠে। আশেপাশে তাকাতেই সবকিছু নিরিবিলি দেখে একেবারে। শিহরণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরা এত কাছে দেখে সরে যেতে চাইলে পারে না, কেননা শিহরণ কোলে ঠেকিয়ে রেখেছে। ছাড়ুন, এভাবে কেন রেখেছেন আমাকে? শিহরণ কোনো কথা বলে না, একইভাবে তাকিয়ে আছে। মাহিরা শিহরণের গভীর চাহনি বোঝার প্রয়াস চালাচ্ছে। আশেপাশে মানুষ তো দূর, একটা গাড়িও নাই। নিস্তব্ধ পরিবেশ। শিহরণের কোলে চেপে ধরেছে তার প্রিয়সীকে। কাঠগোলাপ, তোরা তো মায়া কেনটা? দেখলে ঝলসে চাইব। আই ওয়ান্ট টু টেস্ট দ্য ফ্লাওয়ার অফ ইউর লিপ। মাহিরা চোখ বড় বড় করে তাকায়। তাকে কিছু বলতে না দিয়ে শিহরণ ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে, পাগলের মতো চুমু খাচ্ছে। এই প্রথম শিহরণ এত সফটলি কিস করছে। আবেশে মাহিরাও চোখ বন্ধ করে ফেলে। এভাবে কেটে যায় প্রায় 20 মিনিট। শিহরণ মাহিরার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। বিষাক্ত শের আরো ঘনিষ্ঠ হওয়ার আগেই মাহিরা আটকে দেয়। ভাইয়া কি করছেন গাড়িতে? ছাড়ুন আমাকে। তোকে আদর করার জন্য তুই কাছে থাকলেই হবে। স্থানে ভাবার কোনো দরকার নেই। তুই থাকলেই পুরো পৃথিবী আমার কাছে। মাহিরা দমে যায়, তবে কিছু বলে না। শিহরণ মাহিরার দিকে গভীর চাহনি দিয়ে তাকায়। ভরাট স্বরে বলে, আমি তোর কাছে বিরক্ত, তাই না? ইচ্ছে করে উড়ে ফেলে দিতে আমি নামা কোথায়? মাহিরা হতভম্ব হয়। শিহরণ খান তাকে এসব বলে? যদি বলি হ্যাঁ, কি করবেন? ছেড়ে দিবেন? মাহিরার পাল্টা জবাবে শিহরণ হাসে। আমি তোর আঙিনায় সত্যি জন্মানো সেই কাটা,
যা উগরে ফেলে দিতে চাইলে তার বিষ সারঙ্গ ঝলসে দিবে। তুই চাইলেও পাবি না, কিন্তু তোর যন্ত্রণা, তোর বোধ আমি চিরকাল থাকবো। তো জিজ্ঞেস করেন কেন? এই বিষ সজ্ঞানে ধারণ করেছি অন্তরে, তা উগরে ফেলে দিতে চাইলেও ইহকালে সম্ভব না। আমার রাজ্যে অত্যাচার, হিংস্রতা, শাস্তি, অবহেলা নিয়ে কাটিয়ে দিতে হবে। অত্যাচার, হিংস্রতার শাস্তি, 3টি আমৃত্যু বজায় রাখুন, মেনে নিব, তবে অবহেলায় রাইখেন না। আমিও কিন্তু খান বাড়ির মেয়ে, মাহিরা খান। ইট মারলে পাটকেল ছুটতে জানে। শিহরণ আবারও হাসে। এই প্রথম মাহিরা তার সামনে এত স্ট্রংভাবে কথা বলছে। আমার সামনে থেকে ঝড়ে উঠে যাবে কাঠগোলাপ, তবে নিজের ক্ষতি কে করে? যে ঝড়ে কাঠগোলা পড়ে যায় সে ঝড়ই আবার নতুন জীবনও দেয়। ক্ষতির পরিপূরক এক নতুন শুরু। তাই আমি নিজেকে ধ্বংস করে তোমার সামনে দাঁড়াই, কারণ প্রকৃত শক্তি ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে। বাহ মাহিরা খান, কি সুন্দর শেহরানের মুখে মুখে উত্তর দিচ্ছে, ভয় ছাড়া। কবুল বলেছি কি ভয় পাওয়ার জন্য নাকি? তবে ম্যাডাম তৈরি হন, আপনার আমার নিচে ফেলে পিষে দেব। আপনার বয়স হয়ে গিয়েছে, আর অপেক্ষা কেন করব? মাহিরা শিহরণের কথার ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় শিহরণের বুকে মুখ লুকায়। শিহরণও আগলে নেয় তার জানকে। আজ আর কোনো হিংস্রতা ছিল না। কোমল ভালোবাসার সময় তার প্রেয়সীর। দূর থেকে একজোড়া অগ্নিচক্ষু দেখছে আর ফুঁসছে, পাগলের মতো করছে। নো নো শেহরান, তোকে শান্তি আমি দিব না। তোর প্রেম আমার জন্য ঘৃণা। তোর পাখিকেই কেড়ে নিব তোর জীবন থেকে, আর মাত্র কিছুদিন। শিহরান ও মাহিরার সম্পর্ক কি বহাল থাকবে, নাকি কোনো অজানা জোরে সব উড়িয়ে ভস্ম করে দিবে এত প্রণয়? প্রিয়ার প্রেমে ধসে পড়ে বিশাল পাহাড়, কঠিন অগ্নিলাভা শীতল, অন্তর মাঝে প্রেমের জ্বালা, তবে তার ছেড়ে কিছুই আসল। শিহরণের শক্ত খোলস দায় পড়ে প্রেয়সীর সন্নিকটে। সেই হার মেনেই নিল সে তার শিরুনির কাছে। সেদিনের পরে আরও 10 দিন কেটে যায়। মাহিরা লজ্জায় সামনে পড়ে না, সেরও যেচে গিয়ে লজ্জা দেয়। আগামী মাসে মাহিরার এসএসসি এক্সাম, প্রচুর পড়া। সেই স্যার আসে মাঝে মধ্যে, যার জন্য তার মাহিরার মেজাজ প্রচুর খারাপ থাকে। তার বাবাকে নিয়ে বললে জানায় অফিসের কাজে ব্যস্ত হয়তো। মাহিরা নিজের পড়ার টেবিলে মন দিয়ে পড়ছে। প্রচুর পড়া তার। একে তো সায়েন্সের স্টুডেন্ট, তার উপর সে পড়ে না। এখন রাত 10টা বাজে। রাতে খায়নি পর্যন্ত। সবাই খেয়ে যার যার রুমে চলে গিয়েছে। খানবিলার প্রত্যেকে 10টার মধ্যে নিজ রুমে অবস্থানরত হয়, কেননা এই বাড়ির কেউই ফজরের পরে আর ঘুমায় না। মাহিরা মাঝে মধ্যে এই নিয়ম লঙ্ঘন করে। শেহরান আজ বাড়িতে দ্রুত ফিরে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়। ব্যবসার জন্য তার বাড়ির বাইরে যাওয়া লাগবে 15 দিনের জন্য, তাই শেহরান আজ দ্রুত ফিরেছে। একেবারে হট একটি সাওয়ার নিয়ে বের হয় পুরুষটি। কালো গেঞ্জি ও ট্রাউজারে মারাত্মক লাগছে। বাঙালি হলেও তাকে দেখে বোঝার উপায় নেই সম্পূর্ণ বিদেশি কালচার উপস্থিত তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যে। শাওয়ার নিয়ে শেহরান আয়নায় নিজেকে একবার পরখ করে সোজা মাহিরার রুমে আসে। মাহিরা আগে থেকেই পড়ছিল। হুট করে কাউকে নিজের রুমে দেখে মোটেও চমকায় না। কেন? সে জানে এই সময় একজন মানুষ তার সন্নিকটে আসবে। গত 10 দিন ধরে একই নিয়মে চলছে। শেহরান বাড়ি ফিরে শাওয়ার নিয়ে সোজা মাহিরার কাছে আসে। কঠিন পুরুষটি কিছুদিন যাবৎ মোহনীয় হয়ে আছে তার শিরুনির কাছে। শেহরান গিয়ে সোজা অপর পাশের চেয়ারে বসে পড়ে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। মাহিরার এরূপ দৃশ্যে বেহায়া চোখগুলো সেখানেই নিবদ্ধ থাকে। কি হলো ঘরণী, আপনি এইভাবে দেখলে আমার পুরুষত্ব আমাকে উতলা করবে, তাকে সহনীয় হবে নরম দেহে? শেহরানের এমন ঠোঁটকাটা কথায় ঘোর ভেঙে যায় অষ্টাদশীর। মাহিরা কিছু বলে না, উঠে নিজের টাওয়াল নিয়ে সোজা শেহরানের ভেজা চুলগুলো আলতো করে মুছে দেয়। গত 10 দিনে এই নিয়ম জারি করেছে হিংস্র শের, না হলে মাহিরাকে গভীরে ছুঁয়ে দিবে হুমকি স্বরূপ কাজ করায়। সারাদিনে ক্লান্তির অবসান ঘটছে। আরও দ্রুত করার জন্য শিরুনির মেদহীন পেটে মুখ গুজে দেয়। মুহূর্তেই মেটে মিয়ে যায়। এই কঠিন পুরুষের প্রতিটি নিঃশ্বাস পাতলা আবরণের কামেজ ভেদ করে প্রতিটি লোমকূপ শিরা উপশিরা কাঁপিয়ে তুলছে। বাবা ভাইয়া, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ুন প্লিজ, মরে যাব। মাহিরার কাপা কাপা কণ্ঠস্বর কর্ণপাত হতেই নিঃশক্ত পুরুষটি একটানে তার কোলে বসায়।
ঘাড়ে নিজের নাক ঘষে হাসকি স্বরে বলে, ওহে বালিকা, তোমার সংস্পর্শে এলে অবদ্ধ ইচ্ছেগুলো পুড়িয়ে মারে। আমার ছোঁয়া তোমার জন্য আমৃত্যুর শাস্তি স্বরূপ। ধীরে ধীরে আরো গভীরভাবে ছুঁয়ে দেব। সামলাতে পারবে তো? না পারলেও কিছু করার নেই। তোমার ছোট দেহটি ব্যথায় জর্জরিতে পড়। মাহিরা খানের দেহের প্রতিটি ভাঁজে মিশে যাব। প্রতিটি লোমকূপ আমার অস্তিত্ব বহন করবে চান। বেলা ঘুরে মধু আর যার মধুর স্বাদ নতুন করে বাঁচার উপায় বের কর তোমার শের সাহেবের। শিহরণের গভীর নিঃশ্বাস মানবীর নিঃশ্বাসকে আরো 2 গুণ ভারী করে। নিস্তব্ধ ঘরে দুজনের গভীর নিঃশ্বাসের শব্দগুলো যেন কোনো কিছুর আকুল তীব্রতা প্রদর্শন করছে। মাহিরা পিছু ঘরে শান্ত নয়নে তাকিয়ে আছে। আপনি কি আমায় ভালোবাসেন? মাহিরার প্রশ্নে শিহরান অমায়িন হাসে। তার হাসি দেখে অষ্টাদশীর মনে হাজারো প্রজাপতি ডানা মেলে উড়াল দেয়। শিহরান মাহিরার ঠোঁট ছুঁয়ে দেয়। ভালোবাসা আমার মতো পাপী পুরুষের কাছে উপস্থিত নেই, তবে তোকে আমার চাই। তোর ঠোঁটগুলো আমাকে পীড়া দেয়, মনের ভেতরে ঝড় হয়ে যায়। কাছে পা আকুল তীব্রতা ধ্বংস করে দেয় এই দুনিয়া। আহরণে নিজের করব, তবুও ছাড়বো না। মাহিরা বুঝতে পারে এই লোক এত সহজে বলবার মানুষ নয়, তাই জোর করে না। যেভাবে চলছে চলুক না, বেশ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। মাহু, নিচে গিয়ে একটি পেটে কিছু খাবার নিয়ে আয়। তুইও খাবি, আমাকেও খাওয়াবি, তাই বেশি করে আনবি। মাহিরা সম্মতি জানিয়ে সোজা নিচে চলে আসে। একটি প্লেটে বেশ কিছু খাবার নিয়ে উঠতে নিলে মৌরির সঙ্গে দেখা হয়। এত রাতে মৌরিকে রুমের বাইরে দেখে চমকে ওঠে। তুই এত রাতে বাইরে কেন ঘুম রেখে? আপু, আমি তো পানি আনার জন্য এসেছি, তুমি এত রাতে খাবে? খুব খিদে পেয়েছে, যা পানি নিয়ে ঘুম দে। মাহিরা নিজের ঘরে এসে ধপ করে লক করে দেয়। শিহরান বেডে আতশোয়া হয়ে ফোন টিপছিল। মাহিরাকে দেখে উঠে বসে, প্লেট নিয়ে এগিয়ে বসে। মাহিরা মুখ ভেঙচি কাটে। এই লোক এক মুহূর্ত ভালো হয়ে থাকতে জানে না। মাহিরা ভাত মেখে তুলে ধরতেই শিহরান নিজের মুখে নেয়। পরবর্তী লোকমা মাহিরার মুখে তুলে দেয়। এভাবেই খাওয়া শেষ করে। মাহিরা প্লেট রেখে এসে বসতেই শিহরান পকেট থেকে একটি চকলেট বের করে। ম্যাডাম, এই চকলেট আপনার, এখনই আমার সামনে বসে খেয়ে ফেলুন। চকলেট দেখে খুশিতে লাফিয়ে ওঠে মাহিরা, খপ করে নিয়ে খাওয়া শুরু করে। শিহরান এক পলকে তাকিয়ে আছে। দ্রুত খাওয়ার জন্য বাচ্চাদের মতো ঠোঁটের আশেপাশে চকলেট লেগে যায়। এতে তার ভুরুক্ষেপই নেই। অন্যদিকে যে শেরের দম বন্ধ হয়ে আসছে, তার এই রূপে তাকে এই নির্বোধ বউ খবর রাখে। মাহিরার চকলেট খাওয়া শেষ হতেই হাতে টান পড়ে। মুহূর্তের মধ্যে শিহরণ তার নিচে ফেলে দেয়। ছোট দেহখানা প্রশস্ত বুকের নিচে চাপা পড়ে। চকলেটে আবৃত ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নেয়। চকলেটগুলো চুষিয়ে নিজের মুখে নিচ্ছে। মাহিরা ছটফট করতে থাকে। শিহরণ আরও গভীরভাবে চুমু খায়। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। ছাড়া পেতেই মাহিরা হাঁপাতে থাকে। আপনি কি আমাকে দম বন্ধ করে মেরে ফেলবেন? কিছু হলেই অসহায় ঠোঁট জোড়ার দিকে আপনার যত নজর যায়। ইয়াম্মে, তো ঠোঁটে কি এক্সট্রা মতো লাগাস নাকি? যত আহরণ করি নতুন নতুন স্বাদ পাই। বজ্জাত লোক আমাকে মেরে ফেলবে অত্যাচারে। ধর, চুপ কর। মারলে আদর করবে কে? আমি তো রেখে আজীবন প্রাণ ভরে মধা। শেরহান পাগল নয় যে তোকে মুক্ত করবে। মাহিরা হতাশ এই লোকের ভণ্ডামিতে, তবে সে শিহরণকে বেশ অনুভব করছে। প্রণয়ের ফোটা ফুলগুলো যেন বিশাল আকারে ফুটে উঠেছে অষ্টাদশীর হৃদয়ে। মাহু, আজ এখানে ঘুমিয়ে পড়ে মাথায় হাত বুলিয়ে দে। আল্লাহ না, ফজরের সময় মা আসে প্রতিদিন আমার রুমে, তাই এক্ষুনি চলে যান। মেয়ের ঘরে মেয়ে জামাই থাকবে, তাকে তোর বেকল বাবের বউ জানা না নাকি? শিহরণের কথায় মাহিরা ফুঁসে ওঠে। আবারও তার বাবাকে অপমান করছে এই বজ্জাত লোক। দেখুন আমিও তো দেখতে চাই, প্লিজ দেখা। একটু হিংস্র চোখগুলো শান্ত করে দেখ। মাহিরা ব্যাককল বনে যায়। সে বলে কি, আর এই লুচু লোক বলে কি এসব? বিরক্ত হয়ে উঠে যেতে নিলে শিহরণ একটানে নিজের বুকে ফেলে দেয়। একটু ঘুমাতে দে, আমি ভোরবেলা চলে যাব। কতদিন তোকে ছুতে পারবো না। জান, উন্মাদের মতো লাগছে, একটু শান্ত করে দে। শিহরণ থাকবে না শুনে মাহিরা অবাক হয়। কোথায় যাবে? সে ভ্রুকুচকে প্রশ্ন করে। কোথায় যাবেন আপনি? কিসব বলেন? অফিসের ইম্পর্টেন্ট মিটিং এর জন্য সিলেট যাব। আসতে আসতে 15 দিন লাগতে পারে। নিজের যত্ন নিবি।
শেহরানের অনুপস্থিতির খবর হুট করে মেয়েটার বুকে কেমন জ্বালিয়ে দিচ্ছে। দূরে যাবে বলেই কি তাকে মায়া ডোরে জোরালোভাবে বেঁধে গেল যেন তার অবাধ্য না হয়। মাহিরাকে কথা বলতে না দেখে শেহরান শুয়ে বুকে চেপে ধরে। এই প্রথম এভাবে বুকে নেয় তার কাঠগোলাপকে। শেহরানের ইচ্ছে করছে সময় এখানেই থামিয়ে দিতে। এই পথ যদি না শেষ হয়। মেয়েটি স্বামীর বুকে লেপ্টে শুয়ে আছে। শেহরান মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমার হৃদয়ের কাঠগোলাপ, তোকে ছাড়া আমি অসহায় জান। আমার দুর্বলতা প্রকাশ করার মতো মানুষ হয়, তবে কেন প্রকাশ করলাম জানিস? মাহিরা মাথা নাড়িয়ে না জানায়। শেহরান আবারও বলা শুরু করে, আমার হিংস্রতা বহাল থাকবে আজীবন। তুমি আমাকে দুইভাবে অনুভব করো। আমার রাজ্যের রানী তুমি, আমাকে ছাড়া আমার রাজন এই পুরো আমি ধ্বংস হই। আমার অনুপস্থিতিতে আমার অবাধ্য হয়েও না, আমার করে রেখে যাচ্ছে, আমার হয়েই থেকো। আপনার নামে নিজেকে লিখেছি, সে কথায় অন্যের নাম ভাবাও তো পাপ। আমরণ আমার আঙিনায় সদ্য জন্মানো কাটা হয়েই থাইকেন। মাহিরার কথায় শেহরান মুচকি হাসে। সে উপলব্ধি করতে পারে তার শেরুনি তাকে ভালোবাসে। আমাকে তোর বউকে একটু ঘুমাতে দিবে? তোর বউকে আমার মরণ কবুল বউ। মৃত্যুদণ্ড জারি হলো আপনার খাতায় আমার অনুপস্থিতিতে আমাকে বলতে চাইলে। শেহরান মুচকি হেসে কপালে গভীর চুমু খায়। তুমি যখন আমার হৃদয়ের গভীর তোমার প্রান্তে ক্ষত সৃষ্টি করো, তখন সেই ক্ষত আর কখনো সেরে উঠবে না। তোমার দেহের যন্ত্রণায় আমি সে আগুনের মতো জ্বলতে থাকি, যা কখনো নেভে না। আর সে আগুনের তাপে পুরো দুনিয়া ছারখার হয়েছে। এবার ঘুমান, আপনি তো আবার যাবেন ভোরবেলা। শেহরান মাহিরাকে বুকে চেপে ধরে আবেশে চোখ বন্ধ করে ফেলে। শেহরানের একটি বাড়িতে অবস্থান করছে সানা। শেহরান নিজেই রেখেছেন যাতে কোনো বিপদ তাকে ছুঁতে না পারে। সানা নিজের ঘরে বসে কিছু ফাইল চেক করছে, যা শেহরানের সাহায্যে পেয়েছে। হঠাৎ কাউকে আসতে দেখে দ্রুত লুকিয়ে রাখে। সামনে তাকাতে একটা পুরুষ অবয়ব দেখতে পায়। কিছুটা সামনে আসতে সে ভীত পুরুষের অবয়ব। শায়ের হাতে কিছু ফাইল নিয়ে ভেতরে প্রবেশ করে। সানা শায়েরকে দেখে উঠে দাঁড়ায়। এই নিন আপনার জরুরি ফাইল। শেহরান বাকি ফাইলগুলো চেয়েছে, দ্রুত দেন। সানা বাকি ফাইলগুলো হাতে নিয়ে শায়েরকে দেয়। শায়ের ফাইলগুলো নিয়ে চলে যেতে নিলে সানা ডাক দেয়, এই যে শুনছেন? শায়ের ডাক শুনে পিছু ফিরে। বলুন। আগামীকাল ডেরায় আমার সাথে কে যাবে? শেহরানের ইম্পর্টেন্ট কাজ থাকায় সিলেট যাবে। অগাত্তা আমায় যেতে হবে। সরি। কেন? সেদিন মজা করছিলাম, মাইন্ড করবেন না। শায়ের দুপা এগিয়ে এসে ধীর স্বরে বলে, হিসেবের খাতায় তুলে রেখেছি, এর বাকি পরে মেটাবো ম্যাডাম। মাপ করতে জানি না। আমি আবার সুন্দরীদের জন্য উদার, কোন ক্যাকটাসের জন্য না। শায়ের অপমানে সানা ফুঁসে উঠে হিসিয়ে বলে, অসভ্য লোক, ক্ষমা চাওয়াই ভুল। সেদিন কম বলেছি, আরও বলা দরকার ছিল। এই যে মিসেস অসভ্য কাকে বলেন? কি অসভ্যতা আমি করছি আমি? আর একবার বললে সত্যি করে দেখাবো। বি কেয়ারফুল। সানা মুখ ভেঙচি কাটে। শায়েরের মুখে বাঁকা হাসি। এই ক্যাকটাসকে জব্দ করতে পেরে বেশ ভালোই লাগছে। এই যে মিসেস, রেডি থাকিয়েন। দেয়াল যাব, যদি শত্রুর কাছে ধরা পড়ি আমি কিন্তু নায়ক না যে বাঁচাবো। যদি সুন্দরী হতেন তবে ভেবে দেখতাম, কিন্তু ক্যাকটাস আমার জন্য না, তাই নিজের খেয়াল রাখবেন। সানা ফুঁসে কিছু বলার আগেই শায়ের দৌড়ে চলে যায়। সানার রাগে চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। মিস্টার ভূত, তোমাকে না হাঁকে ডরি দিয়ে যদি না ঘুরাই হাওয়াই, তাহলে আমার নাম সানা চৌধুরী না। নতুন আরও একটি দিনের সূচনা ঘটে। শেহরান ঘুম থেকে উঠে দেখে ভোর 5টা বাজে। দ্রুত উঠতে গিয়ে অনুভব করে তার বুকের উপরে তার প্রেয়সীর অস্তিত্ব। শেহরানের সারা শরীর বয়ে শীতল হাওয়া বয়ে যায়। মাহিরা গভীর ঘুমে নিমগ্ন। এই ঘুম ভাঙার ইচ্ছে হলো না, তাই কতগুলো চুমু দিয়ে ধীরে বের হয়ে আসে শেহরান। বাড়ির গিন্নিরা নামাজ শেষে কিচেনে চলে আসে। শেহরান নামাজ পড়ে রেডি হয়ে সোজা নিচে চলে আসে। রাহি বেগম ছেলেকে এই সময় এভাবে দেখে কপাল কুঁচকায়। শেহরান, তুমি কই কোথাও যাচ্ছ? আমি কাজের জন্য একটু শহরের বাইরে যাব, খেয়াল রাখবেন। রাহি বেগম শীতল নয়নে তাকিয়ে আছে। শেহরান কিছু না বলে সোজা বের হয়ে যায়। বাইরে রাহিদ অপেক্ষা করছিল গাড়ি নিয়ে।
শিহরণ যেতেই সোজা নিজের গন্তব্যে রওনা দেয়। চলন্ত গাড়িটি খানবিলার চত্বর ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত আকুল আখিদয় প্রেয়সীর ঘরের দিকেই চেয়ে আছে। স্যার, শেহরান বের হয়ে পড়েছে। কর্ণপাত হতেই যুবকটি খুশিতে লাফিয়ে ওঠে, হাতে থাকা সিগারেট মুখে পুরে হাসি মুখে বলে, আগামী 2 দিন একটু নিস্তব্ধ থাকো, সব রেডি করে রাখো। সে রেডি তো? জি বস, একেবারে রেডি আছে, আপনি বলেই মিশন শুরু করব। যুবকটির অদ্ভুত আখিদয় জলজল করে ওঠে। শেহরান, তো সবকিছুই কেড়ে নিব রে। দিন এগিয়ে আসছে তোর ধ্বংসের। ভোরের আলো ফুটলেও পর্দার জন্য পুরো রুম আধারে ঢেকে আছে। বেলা 7টা বাজে। বাড়ির কর্তারা নাস্তা খেয়ে নিজ নিজ কাজে চলে গিয়েছে। মৌরি আজ তার নানুর বাড়ি যাবে, তাই রেডি হচ্ছে। তাজ এসে একটু পরে নিয়ে যাবে। আবির আশিক নিজেদের স্কুলে চলে গিয়েছে। পুরো খানবিলায় শুধু 3 গিন্নির সামান্য কথার শব্দ। মায়া বেগম মাহিরার রুমে মাহিরাকে ঘুমাতে দেখে আর জাগায়নি। ঘুমের ঘরে চারপাশ হাতড়িয়ে খালি দেখে আকস্মিক মাহিরার আখিদয় খুলে যায়। পুরো রুম জুড়ে শিহরণের অস্তিত্ব নেই। মাহিরা উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে 7:45 বাজে। তার মানে শিহরণ চলে গিয়েছে। বিষণ্ণ মাহিরা ছুটে শিহরণের ঘরের দিকে যায়, কিন্তু কোনো উপায় হয় না, শিহরণ নেই। টলমলো পায়ে নিজের ঘরে চলে আসে। মাহিরা পুরো রুমে চোখ বুলায়, প্রাণ ভরে শ্বাস নেয়। শিহরণের তীব্র ঘ্রাণ পুরো রুম জুড়ে ঝংকার তুলছে তার কাছে। বেডের দিকে হঠাৎ চোখ জোড়া আটকে যায়। তার মাথার দিকে একটা সাদা চিরকুটের মতো কি যেন রাখা। মাহিরা এগিয়ে গিয়ে চিরকুটটি হাতে তুলে নেয়। চিরকুট খুলতেই বিস্ময়ের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম তার, কেননা এই চিরকুট স্বয়ং শিহরণ খান লিখে গিয়েছে তার প্রেয়সীর জন্য। মাহিরা চিরকুট নিয়ে বেলকনিতে গিয়ে পড়া শুরু করে। প্রিয় কাঠগোলাপ, তোমার ঘুমন্ত মুখখানা থেকে হিংস্র মানবের জাগিয়ে তোলার সাহস হয়। জান, তোমাকে আমার আমানত হিসেবে রেখে গেলাম, খেয়ানত করার চেষ্টা যেন না হয়। আমি তাহলে কেয়ামত করে দেব। প্রিয়ার প্রেমে নিমজ্জিত হবে। জান, খাবার খাবে, নিজের যত্ন নেবে, অতি দ্রুত ফিরে আসবে তোমার কাছে। রানী সাহেবা, এবার এসে পুরো শহর জানিয়ে তোমাকে নিজের করব। রহস্য উন্মোচন ছুটে গেলে তুমি নিরাপদ পাখি। কাঠগোলাপ, খাবার খাবে, যত্ন নেবে, আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ হেফাজত করে তোমার কাছে। এতে তোমার শের। চিরকুটখানা নিজের বুকে চেপে ধরে অষ্টাদশী। সে কশিনকালেও ভাবতে পারেনি শিহরণ তাকে এতটা ভালোবাসে। তবে সে কিসের রহস্যের কথা বলল? এই ভণ্ডলোক সোজা কথা জানেই না। অশান্ত মাহিরা আরো অশান্ত হয়ে যায়। কেন জানি বড্ড ভয় লাগে। এত সুখ সহায় হবে তো তার কপালে? আল্লাহ টিকে যাবে তো, নাকি উড়িয়ে নিয়ে যাবে তুমি? তোমার দয়ার শেষ নেই, আল্লাহ হেফাজতে রেখো। মাহিরা উঠে রুমে চলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসে শেরের আদেশ পালন, মানে খাবার খেতে। মায়া বেগম সোফায় বসেছিলেন। মাহিরা সোজা মায়ের বুকে লেপ্টে থাকে। মা, ও মা, আমাকে কিছু খাবার দাও। হ্যাঁ মা, দিচ্ছি, তুমি বসো, আসছি আমি। মায়া উঠে খাবার আনতে চলে যায়। মাহিরা খাবার খেয়ে নিজের ঘরে চলে আসে পড়তে বসার জন্য। নিজের অফিসে বসে আছে শেহরান। 12টার দিকে সে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। যাওয়ার আগে কিছু নিরাপত্তার ব্যবস্থা করে যায়। সায়ের রুমে ঢুকে দেখে শেহরান ল্যাপটপের দিকে চেয়ে আছে। বউয়ের আদর্শ স্বামী আপনি কি এখন বের হবেন? সায়েরের কথা শুনে শেহরানের মাথা তুলে তাকায়। বউয়ের আদর্শ স্বামী হওয়ার জন্য যোগ্যতা লাগে যা তোর মতো গর্দবের নেই শালা। আমি তো সুন্দরী মেয়েদের জন্য আদর্শ মিস্টার শেহরান। আপনার মতো লিলিপুট তা বোঝার কাম্য নয়। সায়েরের কথা শেহরান হেসে দেয়। এই ছেলে এত তামাশা কিভাবে করে সে বুঝে না। শেহরান সায়েরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, শায়ের, আমার বউর দিকে খেয়াল রাখবে। আমার বউ কোনো ত্রুটি হলে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব। গট ইট? শেহরানের কথায় সায়ের উঠে দাঁড়ায়। নাটকীয় ভঙ্গিতে বললেন, আমার ভবিষ্যতের বাতির দিকে তোর নজর কেন? এত হিংসে হয় নাকি লেসবিয়ান তুই? শেহরান ফুঁসে ওঠে। শালা, এই তোর মতো ভবিষ্যৎ নিয়ে বাহাদুরি দেখাবে না। আর তোর মতো নষ্ট পুরুষ ভালো কথা ভাববে কি করে? দূরে যা তুই। আমি কি তোকে জড়িয়ে ধরে কিস করছি যে সরে যাব বোকা? সায়েরের তামাশা দেখে শেহরান রেগে যায়। হাতের কাছে গ্লাস ছুঁড়ে মারে। মুহূর্তেই সায়ের ধরে ফেলে। হা, শেহরান খান, তুই
হলে আমার মতো একজন বীরপুরুষকে এসব গ্লাস ছোড়ো, এতে তার কিছু হবে না, বরং সুন্দরী একটা মেয়ের ফিক্কা মারো, সে তার মায়ায় চিৎপাটাং হবে। ষাঁড়ের বাচ্চা, তোকে আজ মেরে ফেলবো। এই বলে শেওরান ছুটে যেতে নিলে সায়ের দৌড়ে পালায়। শেওরানও কম যায় কিসে, ছুটে ঠিকই ধরে ফেলে। ধরা পড়ে বাচ্চাদের মতো তাকিয়ে আছে সায়ের। কি রে বীর পুরুষ, ধরা পড়লি কেন? আমার হাতে আয়, তোর ভবিষ্যৎ দেখে। শেওরান দুষ্টু হেসে সায়েরের কাছে এগিয়ে যেতেই সে চিৎকার করে ওঠে। সি আল্লাহ, এই কি দিন আসলো গো! শেহরান খান নাকি লেসবিয়ান? এসব কি তার বউ মাহিরা খান জানে? শেহরানের কাশি উঠে যায়। তার নামে এসব কি বলছে চিল্লিয়ে, তাও তার অফিসে বসে। এইদিকে সায়ের নাটকীয় ভঙ্গিতে প্রলাপ করেই যাচ্ছে। শেহরান তার পায়ের জুতো খুলে ছুঁড়ে মারে। এইদিকে সায়ের এতটাই ব্যস্ত, জুতো ছুঁড়ে তার পেট বরাবর লাগে, ব্যথায় থেমে যায়। শালা, তোর বিয়ে হবে না বলে দিলাম, আমার মতো অসহায়কে মারার জন্য। বিয়ে বাসের কমপ্লিট, শুধু তোর চাচ্চু হওয়া বাকি। সায়ের মুখ বাঁকায়। শেহরান এবার গাম্ভীর্যতা নিয়ে বলে, শায়ের, তুই ডেরায় গিয়ে শুধু খোঁজ নিয়ে আসবে, ব্যাস। আর কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আমি এসে দেখবো ওর খেলা। মাহিরের দিকে খেয়াল রাখবে, প্রতিটি সময় মাহিরের খেয়াল রাখবে। যখন যা হবে প্রতিটি খোঁজ আমার চাই। কোনো হেরফের হলে তোকে পুঁতে ফেলবো। সায়ের মাথা নাড়িয়ে সম্মতি দেয়। এর মধ্যেই রাহিদ আসে। ভাই, আমাদের বের হওয়া উচিত এখন। শেহরান নিজের প্রয়োজনীয় কিছু রাহিদের হাতে দিয়ে সোজা বের হয়ে যায়। সায়েরও তার পিছু পিছু চলে আসে। শেহরান গাড়িতে উঠে বসে, রাহিদও ড্রাইভিং সিটে বসে পড়ে। সায়েরের দিকে তাকিয়ে শেহরান বলে, আমার মাহর খেয়াল রাখিস। আমার অবর্তমানে আমার আমানত তোর কাছে রাখ। আল্লাহর দোহাই লাগে, হেরফের করিস না ভাই। আর সারার দিকে খেয়াল রাখিস, যতই বিপদ হোক ওনার সম্মান বজায় রাখিস। ওরা ভালো না, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। সায়ের শেহরানকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বিদায় দেয়। মুহূর্তের মধ্যে ল্যাম্বরগিনি কালো গাড়িটি হাওয়ার বেগে ছুটে যায়। সায়ের এক পলক দেখে তার কাজে চলে যায়। শিকদার ভিলার ছাদে বসে আছে তাজরিনের সাথে। তাজরিন তাজের ছোট বোন। মৌরির সাথে তার বেশ ভাব, দুজনেই একই ক্লাসে এবার। সকালবেলা তাজ গিয়ে মৌরিকে নিয়ে আসে। তার নানি আজমিনা বেগম সবাইকে আসতে বললেও মাহিরা পড়ার জন্য না করে দেয়। তাই মায়া বেগম মৌরিকে পাঠায়, সে দুদিন পরে এসে নিয়ে যাবে জানিয়েছেন। মৌরির গাছের থেকে একটি ফুল নিয়ে কানে গুজে হঠাৎ একটি চিৎকারে কেঁপে ওঠে। এই, তুই এসেই ফুল ছিঁড়ছিস কেন? এই গাছ তাজ ভাইয়ার। মৌরি ফুলটি হাতে নিয়ে মিমের সামনে এসে দাঁড়ায়। মিম রাগী লুক নিয়ে তাকিয়ে আছে মৌরির পানি। ফুল তাজ ভাইয়ের জলে তোর বেশি, এর কারণ কি জানতে পারি? মৌরির কথায় মিম আরো বেশি তেতে ওঠে, রাগের জন্য চেঁচিয়ে ওঠে। মৌরি, তোর অনেক সাহস হয়েছে। তাজ ভাইয়ের বিষয়ে আমি কথা বলবো কি বলবো না সেটা কি তুই ঠিক করে দিবি? মিমের কথার মাঝে তাজরিন এসে দাঁড়ায়। মেয়েটি খুব শান্ত, চোখের চশমাটা ঠিক করে নরম স্বরে বলে, মিমাপু, তুই এই বাড়ির মেয়ে, মৌরিও এই বাড়ির মেয়ে। তাজ তোর ভাই, মৌরিরও ভাই। তাই মৌরি যদি ফুল ছিঁড়ে সেই বিষয়ে আপত্তি হলে ভাই বলবে। তুই এই বিষয়ে অতিরিক্ত অধিকার না দেখালেই আমার কাছে বেটার মনে হয়। তুই কি আমাকে? মিমকে থামিয়ে দিয়ে তাজরিন আবার বলে, তাজ আমার ভাই, তাই ওর বিষয়ে কথা বলার অধিকার তোর থেকে 1000 গুণ বেশি আমার। আর একটা কথা বললে এই সব ঘটনা ভাইয়ের কানে যাবে, সো বি কেয়ারফুল। মিম হনহন করে নিচে নেমে যায়। মিম যেতেই মৌরি বিরক্তি প্রকাশ করে। সে ভেবে পায় না সে এই বাড়ি আসলেই এই মেয়ে পিছে লেগে কেন থাকে। মিম মৌরির খালাতো বোন। মায়া বেগমরা 1 ভাই 2 বোন। তাজের আপু সবার বড়, তারপর রুজিনা বেগম, তার একটা মেয়ে মিম। রুজিনা বেগম বেশিরভাগ সময় বাবার বাড়ি থাকে, যার দ্বারা মিম নানা বাড়িতেই থাকে। মৌরির রাগের জন্য চোখে পানি এসে যায়। তাজরিন বুঝতে পেরে কাঁধে হাত রাখে। ওই মেয়ে, কাঁদবি না, আমি ভাইকে বলে দিব। তাহলে আর তুই জানিস ভাই এই কথা জানতে পারলে পুরো বাড়ি মাথায় তুলবে। যা, তোর ভাই একটা হিটলার, কাউকে কিছু বলে না, পারে শুধু আমার সাথে। তাজরিন মুচকি হাসে। আর কেউ না জানুক, সে তো জানে তার ভাই মৌরিকে কতটা ভালোবাসে। আসলে একজন প্রফেসর, তাই হয়তো এত কঠোর।
তাজরিন কিছু না বলে সোজা মৌরিকে নিয়ে নিচে চলে আসে। নিচে আসতেই তাজের সাথে দেখা হয়। তাজরিন তাজকে দেখে বাহানা দিয়ে চলে যায়। মৌরি চলে যেতে নিলে তাজের গম্ভীর স্বর শোনা যায়, এই মেয়ে আমার ঘরে আসবেই 5 মিনিট পরে। তাজ হনহন করে নিজের ঘরে চলে আসে। মৌরি মুখ ভেঙচি কাটে, কিন্তু তার সামনে বলার সাহস তার নেই। অজ্ঞতা কিছু সময় পরে তাজের ঘরের দিকে যায়। মৌরি যেতেই তাজ ভেতরে আসতে বলে। মৌরি তাজের ঘরের ভেতরে ঢুকতেই লক করে দেয়। ভাইয়া ডেকেছেন কেন? তাড়াতাড়ি বলুন, মামির কাছে যাব। বাথরুমে কিছু জামা রাখা আছে, ধুয়েতে যা। মৌরি অবাক হয়ে তাকায়। তাজ তাকে কি বলে এসব? তার জামা সে ধোই না, আর এই আস্ত রাক্ষসের জামা সে ধুবে? মোটেও না। মৌরি পাত্তা না দিয়ে বের হতে নিলে তাজ হাত ধরে ফেলে, দেয়ালের সাথে চেপে ধরে রাগী স্বরে বলে, বেয়াদব, আমার সাথে তেজ দেখাস, অন্যের সাথে পারিস না কেন? যখন অধিকার দেখাতে আসে তুই পারিস না কেন? তোর অধিকার নেই আমার উপরে। মৌরি অবাক হয়, সে জানলো কিভাবে? মৌরির বুঝতে বাকি নেই তাজ কেন এসব বলছে। আমার অধিকার নেই তাই দেখাই না, তার আছে সে দেখায়। আমার উপরে তোর অধিকার নেই? ভাই হিসেবে যতটুকু দরকার আছে। তাজ মৌরির হাত ছেড়ে দেয়, হুঙ্কার ছেড়ে বলে, অধিকার তো আমি দেখাবো? তোর আসলেই নেই। নিজের আত্মসম্মান প্রখর কর, না হয় কয়দিন পরে অস্তিত্ব থাকবে না। মৌরিকে কিছু বলতে না দিয়ে তাজ হাত ধরে বের করে দেয়। এভাবে বের করে দেওয়ার অপমানে মৌরির চোখ মুখ লাল হয়ে আসে। এই জন্যই নানা বাড়ি সে আসে না। মৌরি সোজা তার নানুর কাছে চলে যায়। আজমেরি বেগম পালঙ্কের উপরে বসে পান সাজাচ্ছে। মৌরি গিয়ে তার নানুর পাশে বসে। আজমেরি বেগম নাতনিকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে। কি হয়েছে বনু, মন খারাপ দেখাচ্ছে? মৌরি আরো গভীরভাবে জড়িয়ে ধরে। নানু, আমার সাথে সবাই এমন কেন করে? তোমার নাতি আমি আসলেই বকে শুধু। আজমেরি বেগম ঠোঁট এলিয়ে হাসে। মৌরির মাথায় বিলি কেটে বলে, আমার নাতনি তোর শুভাকাঙ্ক্ষী, অপেক্ষা কর, বুঝে যাবি। এখন ঘুমা একটু। মৌরিও কথা মতো নানুর কাছেই শুয়ে যায়। দিনের আলো ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরণীতে। সায়ের সানার কাছে এসেছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। সানা কালো বোরকায় নিজেকে আবৃত করে সায়ের সামনে দাঁড়ায়। সানাকে এভাবে কালো বোরখায় দেখে সায়ের মুগ্ধতায় গা ভাসায়, হাঁ করে তাকিয়ে আছে। হ্যালো মিস্টার বুথ, রং করে চেয়ে না থেকে বের হন। সায়েরের ধ্যান ভাঙে, তবে তর্ক না করে গাড়িতে উঠে বসে তারা। ছুটে যায় গাড়িটি কালো আধারে ঢাকা শহরে প্রবেশ করবে। ভাগ্য সহায় হবে কিনা কেউ জানে না। গাড়িটি শহর পেরিয়ে বেশ দূরে চলে আসে। সানার কথা মতো সায়ের ড্রাইভ করছে। ধীরে ধীরে গাড়িটি ঘন জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে। সায়ের চারপাশে চোখ বুলায়, গভীর জঙ্গল। আধারের জন্য খালি চোখে নিজেকে আয়ত্ত করাও বেশ কঠিন। বেশ কিছু সময় পরে সানা গাড়ি থামাতে বলে। সায়েরও গাড়ি থামিয়ে সানার দিকে তাকায়। সানা মুচকি এসে সায়েরের দিকে তাকায়। এখানে গাড়ি থামান, বাকি পথ হেঁটে যাব। এখানে অনেক সিকিউরিটি দেওয়া আছে। তাহলে আপনি পালালেন কিভাবে? আমার আল্লাহ জানে এই জানোয়ারের হাত থেকে কে রক্ষা করলো। ওকে, কথা বাদ দিয়ে বের হন। সায়ের ডোর খুলে বের হয়ে যায়। সানাও বের হয়। দুজনে ধীরে ধীরে পা বাড়ায় সামনের দিকে। যত যায় তত ঘন জঙ্গল আবৃত হয়। প্রায় 20 মিনিট হেঁটে আসতেই সানা সায়েরের শার্ট চেপে ধরে, ফিসফিস করে বলে, আর সামনে আগানো যাবে না। এখানেই সব গার্ড, তাদের টপকে ভিতরে মেইন বস তাদের। সায়েরের মাথা কাজ করছে না, সে কিভাবে কি করবে। সানা চারপাশে চোখ বুলায়। শিহরণ তাদের পাঠিয়েছে রায়ান জয়েসের আসল ঠিকানা দেখার জন্য। যেহেতু সানা আগেও এসেছে তাই সানাও এসেছে। সায়ের সানার হাত ধরে ধীরে ধীরে হাঁটা ধরে। আপনি কোথায় যাচ্ছেন? ধরা পড়ব তো। চুপ করুন, বিশ্বাস থাকলে আমার উপর বিনা বাক্যে পথ চলুন। সানা কোনো কথা বলে না, কেন জানি বড্ড বিশ্বাস করতে ইচ্ছে করছে। সায়ের গার্ডদের পিছনের রাস্তা দিয়ে সোজা বের হয়ে যায়। সামনে বিশাল একটা বাড়ি, একতলা। চারপাশে গার্ডরা দাঁড়িয়ে আছে। সায়ের গন্তব্যে পৌঁছে শ্বাস ফেলে। মিস্টার বুথ, এখান থেকে মেয়েদের এখানে ইতি গোটায় নরখাদক। ভয় পাইয়েন না, আমি দেখছি কিভাবে দেখা যায়।
তাদের কথার মধ্যে বাড়িটির মেইন গেট দিয়ে একটা লম্বা চওড়া যুবক বের হয়। যুবকটি বের হতে সব গার্ডগুলো সোজা হয়ে দাঁড়ায়। সানা, এটা কি রায়ান? না, এটা রানা, যাকে শেহরান ভাই খুঁজছে। রায়ান জুহাইশের অতি নিকটের ব্যক্তি। শায়ের আবারও সামনের দিকে নজর দেয়। রানা গার্ডগুলোকে কিছু একটা বলে ভিতরে চলে যায়। মুখে লেগেছিল পৈশাচিক হাসি। শায়ের কোনো কিছু বোধগম্য হচ্ছে না, সে সামনেও এগোতে পারছে না। এক একটা পশু দাঁড়িয়ে আছে মানুষ রূপে। শায়ের সানাকে রেখে সামনে যেতে নিলে সানা খপ করে ধরে ফেলে। এই, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে রেখে কোথায় যাবেন আপনি? এতগুলো মানুষ না, সবগুলো পশু, বলে এই কাজ করবেন না। তারা যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাও বেশি নিরাপদ নয়, যে কোনো সময় ধরা পড়ে যাবে। শায়ের দেখতে পায় একটা গার্ড তাদের দিকেই এগিয়ে আসছে। সানা ও শায়ের মূর্তি গাছের আড়ালে লুকিয়ে যায়। গার্ডটি এসে চারপাশে চোখ বুলায়, কাউকে না দেখে চলে যেতে নিলেই শায়ের পা দিয়ে ঠেকিয়ে ফেলে মুখ চেপে ধরে। হাতের ছুরিটি দিয়ে গলার ভেতরে ঢুকিয়ে দিতেই ধরফর করে গার্ডটি ওই জায়গায় মারা যায়। সানা তাকিয়ে আছে শায়েরের দিকে, হাতের রক্ত শরীরে মুছিয়ে দাঁড়ায় শায়ের। সানাকে এভাবে দেখে শায়ের মুচকি হাসে। কি ম্যাডাম, এভাবে তাকান কেন? কিট, আমি মরতে জানি নাকি? ছদ্মবেশী লোক। শায়ের হাসে, তবে কিছু বলে না। সানা অনুভব করে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। শায়ের তো সামনের দিকে তাকিয়ে আছে। সানা ভয়ার্ত চোখে পিছু ফিরে তাকাতেই চিৎকার করে ওঠে। অন্ধকার নিস্তব্ধ জঙ্গলটি মুহূর্তে বিভীষিকাময় হয়ে ওঠে। সানার পিছনে রানা দাঁড়িয়ে আছে। তার চিৎকারে শায়ের পিছু করে তাকাতেই চমকে ওঠে। রানার মুখে লেগে আছে পৈশাচিক হাসি। শিকারী নিজে বন্দী হয়েছে, এর থেকে খুশির আর কি আছে? সানা ভয়ে কাঁপছে। রানা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তে আরো কতগুলো গার্ড চারপাশে ঘিরে ফেলে তাদের। শায়ের নিস্তব্ধ। কি করবে? সে কি পারবে? সে কি পারবে না সানার ইজ্জত বাঁচাতে? এগুলো তো এক একটা জানোয়ারের মতো নিকৃষ্ট। রানা তার নোংরা হাত এগিয়ে সানার গায়ে লাগাতে নিলে শায়ের মুহূর্তে হাত মুচড়ে ধরে। গার্ডগুলো মুহূর্তে তাকে টেনে ধরে, তবুও শায়েরকে এক চুলও নড়াতে পারে না। রানা ব্যথায় চিৎকার করে ওঠে। বীভৎস চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে। শায়েরের চোখ দিয়ে রক্ত ঝরছে। একটি গার্ড শায়েরের পায়ে বাড়ি দেয়। ব্যথায় শায়ের কুঁকড়ে ওঠে, মুহূর্তে হাত ছেড়ে বসে পড়ে। হাত ছাড়তেই রানা বসে পড়ে। ডান হাতখানা ভেঙে ঝুলে গিয়েছে। সানা কি করবে কিছু বুঝতে পারছে না। রানা চিৎকার করে ওঠে, ধর কুত্তার বাচ্চারে, নিয়ে যা বসের কাছে, মেরে ফেলবো আর সবগুলোকে। রানার অনুমতি পেয়ে গার্ডগুলো সানাকে টাচ করতে নিলে শায়ের উঠে আবারও আঘাত করে। বেশ কিছু সময় হাতাহাতি চলে। রানা ভাঙা হাত নিয়ে এগিয়ে আসলে সানা বুক বরাবর লাথি মারে। এতগুলো গার্ডদের সাথে শায়ের পেরে না উঠে সানার হাত ধরে উল্টো পথে দৌড়ানো শুরু করে। তাদের পালাতে দেখে প্রত্যেকে পিছু পিছু দৌড় দেয়। রানা সোজা বসের কাছে যায়। সে এই মুহূর্তে নারী ভক্ষণে ব্যস্ত হয়ে আছে। রানা সোজা ভেতরে প্রবেশ করে। অন্তরঙ্গ অবস্থায় পড়ে আছে রায়ান জুহাইশ। হঠাৎ শব্দে বেশ বিরক্তি নিয়ে তাকায় রায়ান। রাগী লুক নিয়ে তাকায়। মেয়েটি মুহূর্তে চাদর দিয়ে নিজেকে আবৃত করে ফেলে। সে হলো কাইব রায়ানের স্পেশাল গার্ল। এই একটা মেয়ে যাকে না মেরে ফেলে এখনো বাঁচিয়ে রেখেছে সে। বস, ছায়ের মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে। বাল, যেতে দে, আবার আসবে পাখি খাঁচায়। আমাকে কাজ করতে দে। ব্লাডি রুম থেকে একটা মেয়ে পাঠা এখনই। রায়ান নিজের কাজে মগ্ন হয়ে যায়। রানা কিছু না বলে অগত্যা মেয়ে আনতে চলে যায়। শায়ের সানার হাত ধরে আপ্রাণ দৌড়াচ্ছে। পিছনে কতগুলো মানুষরূপী জঙ্গলি জানোয়ার পিছু আসছে। শায়ের দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে লুকায়। সানা ব্যথায় কুঁকড়ে যায়। গুহার মধ্যে এসে শায়ের সানার দিকে তাকায়। সানার পা থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছে। আপনার কি বেশি কষ্ট হচ্ছে? শায়েরের কথায় সানা না করে। ধৈর্য ধরুন, এখান থেকে একবার বের হতে পারলে আমরা বেঁচে যাব। বাইরে দেখুন আসছে কিনা তারা, আসার আগে জায়গা ত্যাগ করা লাগবে। শায়ের বাইরে তাকায়। কাউকে না দেখে সানাকে নিয়ে ধীরে ধীরে গুহা থেকে বের হয়। ধীর পায়ে তারা এগিয়ে যায় যাতে শুকনো পাতাগুলো শব্দ না তুলে।
হঠাৎ পেছনে আবারও কারো স্পর্শ পেয়ে শায়েরের পুরো শরীর হিম হয়ে যায়, কেননা আবারও ধরা পড়েছে তারা। শায়ের পিছু ফিরে দেখে নাইজেরিয়ান কয়েকটি ছেলে সাদা দাঁতগুলো বের করে হাসছে। সানা শায়েরের পুরুষালী হাতখানা চেপে ধরে কাঁপছে। শায়ের তাদের আঘাত করতে নিলে হাত চেপে ধরে। তাদের মধ্য থেকে একটা লোক বিচ্ছিরি হেসে বলে, আমাদের মারা এত সহজ না, এখান থেকে পালাতে পারবি ভাবলি কি করে? এখন তোর সামনে তোর পাখিকে ভক্ষণ করবে। বস চল। এই বলেই টেনে নিয়ে যাচ্ছে তাদের। শায়ের হাজারো চেষ্টা করেও পারছে না অমানুষগুলোর সাথে। সিলেট শহর ভীষণ সুন্দর একটি শহর, তার মধ্যে শ্রীমঙ্গল অত্যন্ত সুন্দর একটি জায়গা। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে পরিচিত। সিলেটের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল, যেখানে বিস্তীর্ণ চা বাগান এবং নানান পাহাড়ি দৃশ্যে মনোমুগ্ধকর। এখানে অবস্থিত মধুছড়া জলপ্রপাত এবং আছড়িয়া রিজার্ভ ফরেস্ট পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। শেহরান শ্রীমঙ্গলের একটি রিসোর্টে আছে। পৌঁছাতে পৌঁছাতে তার রাত হয়ে যায়। এসে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে আসে। এখান থেকে ভিউটি খুব সুন্দর। পাহাড়ের মাঝে তার রিসোর্ট, মানুষের সমাহার। শেহরানের রিসোর্টের অদূরেই চায়ের বাগান। আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, কৃত্রিম আলোতে সাজানো পুরো এরিয়া। মোহনীতা উপচে পড়ছে। শেহরান এক মনে তাকিয়ে আছে। তার মাহু পাখির কথা বড্ড মনে পড়ছে। ইচ্ছে করছে এই পূর্ণ চাঁদকে সাক্ষী রেখে ভালোবাসার পূর্ণতা আসুক। শেহরান ভেতরের দিকে গিয়ে গিটার নিয়ে আবারও আসে। হালকা সাউন্ডে গেয়ে ওঠে। নিজ সুরে গিটারের মোহনীয় সুরে গায়ে হিংস্র পুরুষটি, যার চোখে একরাশ প্রণয় ভেসে বেড়ায়। এবার ভিন্ন সুরে গিটারটি সুরের মেলা ভাসায়। এর সাথে যুক্ত হয় প্রণয় পুরুষের কণ্ঠে প্রণয় নারীকে নিয়ে মায়াবী প্রেম। আমার মনের যত না বায়না ছিল তোর নামেই তো রাখা, তুই ছাড়া তো নিঃস্ব আমি। আজ আমি বড্ড একা, তোকে রাখি যতনে মনের গভীরে। আমার দিন কাটে তো রাত কাটে না, তোকে কত চায় আমার প্রাণ, ও জান রে। হিংস্র মানবের চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা বেলকনিতেও জ্বলজ্বল করছে। চারপাশে প্রতিটি সুর নিজ মোহে ঝংকার তুলছে। শিহরণের হাতের গিটারটি রেখে উঠে দাঁড়ায়। পূর্ণ চাঁদের পানে জ্বলজ্বল করা আখিদয় নিবদ্ধ রাখে। মৃত পাখি, তোকে ছাড়া প্রতিটি মুহূর্তে আমার জন্য মৃত্যু সম। দেখ ভেতরে পড়ছে বড্ড তোর প্রাণ তাড়া করে বেড়ায় আমাকে। আমি তোকে হারালে বাঁচবো কি নিয়ে? প্রাণহীন মানুষ আমিষা, হিংস্র পুরুষের একমাত্র হৃদ পাখি তুই। তুই না থাকলে পৃথিবীটা কেমন মনে হয়? মনের ভেতর শুধু ছায়ের ধোয়া ছড়িয়ে পড়ে। তোর কণ্ঠের মধুর সুর সবকিছু ছিনিয়ে নিয়ে চলে গেলে কিভাবে বাঁচবো আমি? তোর প্রেমে ডুবে আমি হারিয়ে গেছি অজানা দ্বীপে, যেখানে শুধুই তুই আর আমি। পৃথিবীর সবকিছু তুচ্ছ তোর পাশে, একা আমি তুই ছাড়া। অবলম্বনহীন একটি মরা শরীর, এক গভীর শূন্যতা। শিহরণ ধ্যান ভেঙে পকেট থেকে ফোনটা বের করে শায়েরের উদ্দেশ্যে কল দেয়, তবে সুইচ অফ দেখায়। শায়ের আবারও কল দেয়। এভাবে বেশ কিছুবার কয়েকটি নাম্বারে ডায়াল করলে সুইচ অফ বলে। শিহরণ রাহিদকে কল করে আসতে বলে। রাহিদ শিহরণের রুমে আসতেই খুলে দেয়। রাহিদ শাহের লোকেশন ট্র্যাক কর ফাস্ট। ফোন সুইচ অফ কেন দেখ। ওকে ভাই, আমি প্রত্যয়নকে বলতেছি এক্ষুনি। শিহরণ ল্যাপটপ নিয়ে বসে পড়ে। রাহিদ কাউকে কল করে জানায় প্রত্যয় শিহরণের পার্সোনাল হ্যাকার। প্রত্যয় বেশ কিছু সময় পরে কল করে। ভাই প্রত্যয়ন কল ধরেছে। দেখ কি বলে। রাহিদ কথা শেষ করে শিহরণের পাশে এসে দাঁড়ায়। ভাই সায়ের ভাইয়ের লাস্ট লোকেশন অরণ্যের সুড়ঙ্গ নামক স্থানে দেখতে পাই। শিহরণ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ায়। প্রত্যয়কে ফোন করে নিজে। সারা লোকেশন সুরঙ্গের কথা দেখেছিস? ভাই একেবারে শেষ প্রান্তে গিয়েছে, এরপরেই মনে হয় ফোনটি বন্ধ হয়ে যায়। তুই তো আজকে এই মুহূর্তে রওনা দে। ওকে ভাই। শিহরণ কল কেটে কিছু একটা ভাবছে। শায়ের কি ধরা পড়ে গেল? তার মাথা ভার হয়ে আসছে। সে তো সিলেট, এই মুহূর্তে শায়েরের কাছে পৌঁছাতে কমপক্ষে 7 ঘন্টা লাগবে। রাহিদ পিছনেই দাঁড়িয়ে আছে। ভাই আমি বলি কি, আপনি ফোর্স পাঠিয়ে যে করেই হোক সায়ের ভাইকে উদ্ধার করুন। আমি ফিরলে রায়ান জুয়ানকে দেখে নেবেন। রাহিদের কথা শিহরণ ভাবুক দৃষ্টিতে তাকায়। সে কিছু সময় ভেবে রাহিদের উদ্দেশ্যে বলে, রাহিদ তাজকে বল আমার স্পেশাল গার্ড দিয়ে নিয়ে যেতে। যেভাবেই হোক শায়েরকে আনুক, আর রায়ানকে যাতে টাচ না করে। ওকে শেহরানের হাতে ধ্বংস করবে, অন্য কেউ না।
রাহিত সম্মতি জানিয়ে নিজের কাজে চলে যায়। শিহরণও ব্যস্ত হয়ে যায় নিজ কাজে। নিজ কক্ষে হাঁটু গেড়ে বসে আছে অষ্টাদশী। বুকের ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সেই প্রভাত থেকে ব্যাকুল মন অপেক্ষার তোড়া নিয়ে বসেছিল, কিন্তু পাষাণ পুরুষ এই অপেক্ষার অবসান ঘটায়নি। মাহিরা সে সকালে দৌড়েটে বসে আছে, এখনো বের হয়নি। বাড়ির অনেক লোক ডাকলেও সে পড়া ও মাথা ব্যথার অজুহাতে খোলেনি। মায়া বেগম জোর করে খাবার দিয়ে গিয়েছে, কিন্তু খাবারের প্লেটখানা অযত্নে এক কোণে পড়ে আছে অষ্টাদশীর মতো। আপনি এত পাষাণ কেন শেরহান ভাই? আমার কথা কি একবারও আপনার মনের দুয়ারে করা হয়নি? হাজার ব্যস্ততার মাঝে এই যে আমার শ্বাসরুদ্ধকর কষ্ট হচ্ছে, শ্বাসনালীতে বাক্যগুলো অসহায় বুকে জ্বলছে। দয়া করে আপনার ঝংকার তোলা শ্বাসের মোহিনী শব্দগুলো আমার কর্ণপাত হতে সাহায্য করুন। কথা বলার দরকার নেই, তবু একটু আসুন। অষ্টাদশীর গুমট কান্নার শব্দে আকাশের পাল্লাও ভারী হয়ে ওঠে মুহূর্তে। শিহরণ তো এই অষ্টাদশীর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তা কি এই হিংস্র লোক জানে? মাহিরা একইভাবে বসে আছে। পাশের ফোনটি অন্ধকার জুবুধুবু হয়ে পড়ে আছে। হিংস্র পুরুষের বার্তা নিয়ে নিজ আলো জ্বালায় না। অন্ধকার ঘরে দুই মানবের হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। শায়রের পা থেকে রক্ত ঝরছে, হাত গুজিয়ে ছেঁচে গিয়েছে মারের জন্য। সেই মুহূর্তে নাইজেরিয়ান লোকগুলো শায়ের ও সানাকে তুলে নিয়ে যায় রায়ানের কাছে। রায়ান তখন মেয়েটির সাথে ছিল। শায়েরকে দেখে উঠে আসে। শায়ের সানার হাত চেপে দাঁড়িয়ে আছে। হাজারো চেষ্টা করেও এই বাঁধন ছুটাতে পারেনি। রায়ান বিশ্রী হেসে শায়েরের সামনে তাকায়। হ্যালো মিস্টার শায়ের, আমাকে দেখার জন্য মৃত্যুর দুয়ারে এসে পড়েছেন না দেখি বা? শায়ের মাথা উঁচু করে তাকায়। রায়ানকে এই প্রথম সে দেখে। লোকটি দেখতে ফর্সা, তবে কিছুটা অদ্ভুত। চোখগুলো সম্পূর্ণ লাল, গালে অসংখ্য কাটা দাগ, তার মুখে রক্তের দাগ, চোখে অসীম ক্ষুধা, যেন পৃথিবীটাকে এক হাতে গ্রাস করতে চায়। তার উপস্থিতি যেন ভয়ানক অন্ধকার, যে কোনো মুহূর্তে মৃত্যু বয়ে আনতে পারে। রায়ান আবারও হাসে। সে সানার দিকে এগিয়ে আসতে নিলে শায়ের পা দিয়ে তার কোমরের নিচে বরাবর বুট পরা পা দিয়ে সজোরে লাথি মারে। মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে রায়ান। রায়ানকে আঘাত করতে দেখে রানা এগিয়ে আসে, কিন্তু ভাঙা হাতের জন্য কুলিয়ে ওঠে না। গার্ডগুলো রায়ানের অনুমতি বিনা কাউকে মারে না, অজ্ঞতা দাঁড়িয়ে আছে। রায়ান ব্যথা নিয়ে চিৎকার করে বলে, উত্তর বাচ্চারে মেরে ফেল, জানে মেরে ফেল, হাত পা গুলো ছেঁচে দে আমার সামনে। গার্ডগুলো অনুমতি পেতেই শায়েরকে নৃশংসভাবে আঘাত করে। তবু শায়েরের হাত সানার হাত ছাড়ে না। মেরে ফেলিস না এদের, একসাথে মারবো। শেহরান আসুক, তারপর একসাথে তুলে চড়াবো। রায়ানের কথা শুনে শায়ের ও সানাকে একটা রুমে আটকে রাখে। রক্তাক্ত শরীর নিয়ে ঝিমুচ্ছে দুজনই। শরীরে একটু শক্তি অবশিষ্ট নেই। তাজ ও প্রত্যয় তখনই এখানে আসার জন্য রওনা দিয়েছে। প্রত্যয় লোকেশন চেক করে মূল গন্তব্যে পৌঁছায়। গাড়ি থেকে দুজনেই নেমে শিহরণকে মেসেজ ও লোকেশন শেয়ার করে দেয়। সামনে এত গার্ড থেকে প্রত্যেক গার্ডদের উদ্দেশ্য বলে, আপনারা যেভাবেই হোক নিজেদের রক্ষা করুন, যাতে আমরা সাহেবকে নিয়ে আসতে পারি। সবাই সম্মতি দিতে তাজ ও প্রত্যয় সামনের দিকে পা বাড়ায়। তাজ এবং প্রত্যয় সামনে এগিয়ে গেল। তাদের চোখে ছিল দৃঢ়তা, মনে ছিল একটাই লক্ষ্য, শত্রুদের পরাজিত করে শায়েরকে উদ্ধার করা। শত্রুদের অবস্থান বুঝে প্রত্যেক কিছু সাঁকো দিয়ে দ্রুত এগিয়ে যেতে নির্দেশ দিল, যাতে শত্রুদের নজর এড়িয়ে পৌঁছানো যায়। প্রত্যয়ের কৌশল ছিল নির্ভুল, আর তাজ তার নেতৃত্বে সমস্ত গার্ডের মধ্যে ভয় আর আত্মবিশ্বাসের সীমানা তৈরি করছিল। প্রত্যয়ের মেজাজ ঠান্ডা রেখে তার তরোয়ালের ধার পরীক্ষা করলো, আর তাজ তার গোলাবারুদকে প্রস্তুত করছিল। শত্রুর প্রথম ব্যক্তিটি সামনে এসে দাঁড়ালো। তাজ গভীর শ্বাস নিয়ে সবার দিকে তাকিয়ে বলল, এবার প্রস্তুত থাকো, তাদের কিছুই রেহাই দেওয়ার মতো নয়। তারপর প্রত্যয় তার বাহিনীকে আক্রমণ শুরু করার জন্য সংকেত দিল। একটি চিৎকারের সাথে তারা সমরক্ষেত্রে প্রবেশ করলো। তলোয়ার আর বন্দুকের আওয়াজ একসাথে যেন আকাশকেই কেঁপে উঠাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল সঠিক মুহূর্তে আক্রমণ করা, যেন শত্রুরা প্রস্তুত না হয়ে ওঠে। তাজ প্রথমেই শত্রুর নেতৃত্বকে লক্ষ্য রেখে তীব্র আক্রমণ চালালো, যাতে তাদের কৌশলগত নেতৃত্বে ভেঙে পড়ে।
প্রত্যয় সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করে তার অল্পতম সুযোগে শত্রুদের বিরুদ্ধে এক ভয়ানক আক্রমণ শুরু করলো। হঠাৎ আক্রমণে তারা আতঙ্কে চেপে যায়। শিহরণের ফোর্সরা মুহূর্তে রায়ানের গার্ডদের আয়ত্তে নিয়ে নেয়। রায়ান নিজ কক্ষে ছিল, তার রুমে বাইরের কোনো শব্দ যায় না, যার দরুন সে শুনতেও পারেনি। রানা হাতের যন্ত্রণা কমাতে ইনজেকশন নিয়ে ঘুমাচ্ছে। পাপি রাজ্য পাপেই নিবৃত্ত। তাজ ও প্রত্যয় বাড়িটির ভেতরে প্রবেশ করে, চারপাশ ভালো করে তাকায়, প্রতিটি রুম ধীরে ধীরে খোঁজ করে, কিন্তু শায়েরকে পায় না। হঠাৎ একটি রুম থেকে কারো গঙ্গানির শব্দ পেয়ে তাজের পাজোড়া থেমে যায়। ধীরে খুলে দিতেই রক্তাক্ত শায়ের ও সানাকে উপস্থিত করে। তাজ দ্রুত এগিয়ে যায়, প্রত্যয়ও পিছু আসে। শাহের, এই শাহের, ওঠ, এসে পড়েছি, দেখ ভাই, ওঠ। প্রত্যয়টাকে শায়ের মুখ তুলে তাকায়। প্রত্যয়কে দেখে শায়ের তড়াক করে চোখ মেলে, আহাজারি করে বলে, ভাই দয়া করে সানাকে নিয়ে যা প্লিজ, ওরা জানোয়ার মেরে ফেলবে, প্লিজ নিয়ে যা। হ্যাঁ, নিপ চুপ কর, তারা আসার আগে উঠে পড়। তাজ ও প্রত্যয় দ্রুত শায়ের ও সানাকে দাঁড় করায়। তারা দ্রুত বের হয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে কোনো বিপদ ছাড়া এই পাপের রাজ্য থেকে পবিত্রতা নিয়ে বের হয়ে আসে। শিহরণ গম্ভীর অবয়বে ল্যাপটপে সবকিছু দেখছিল। তাদের বের হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিহরণ জানে তার ফোর্স কতটা ক্ষমতা রাখে। রায়ান সে নরঘাতক আর মেয়েদের মাংস পেলে পুরো দুনিয়া বলে তাও জানে। রানার হাতে ব্যথা, যার দরুন ঘুমের ইঞ্জেকশন নিয়ে ঘুম দিয়েছে। রায়ানের গার্ড কম, যেগুলো আছে সব বাহিরে, ভেতরে শুধু কিছু মেয়ে, রায়ান ও রানা, যার দ্বারা তাদের কষ্ট কম হয়। শিহরণ ল্যাপটপ অফ করে সোজা হয়ে বসে, মুখে ভয়ঙ্কর হাসি রেখা ফুটে ওঠে। রায়ান জুহাইশ নিজের নীর বদলাবি বদলা, এবার আর শেহরানের থাবা থেকে শিকার দৌড়ে যাবে না। যেখানে যাবি সেখানে শেহরানের নামক ঝড় তোকে ধ্বংস করবে। আসছি আমি এই খেলা শেষ করার জন্য। ঝড়ের গর্জন যেন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। প্রতিটি গাছের পাতা ঝরতে শুরু করেছে, আর বাতাসের ঝাঁকুনিতে আকাশের মেঘ যেন ভেঙে পড়তে চায়। আকাশের অবস্থা প্রচুর খারাপ, ঝড়ের বেগে গাছপালাগুলো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ফজরের পর থেকেই এমন তাণ্ডব শুরু হয়েছে। মাহিরার গত রাত নির্ঘুম কাটে। সে ঘুমালে যদি পাষাণ পুরুষের কল আসে, সে রিসিভ করতে না পারে, তাহলে কি হবে? এসব হাজারো ভাবনার মধ্যে মাহিরার আখিদয় মেলে বসে থাকে, কিন্তু তার অপেক্ষার অবসান ঘটিয়ে পাষাণ পুরুষ বার্তা পাঠায় না। সকাল 10টা বাজে, তবুও কোনো রকম আলো নেই। কালো মেঘে ঢেকে গিয়েছে পুরো শহর। মাহিরা এত ঝড়ের মধ্যে ছাদে বসে আছে, কেন এত বিষণ্ণতা তার? শিহরণ এখন পর্যন্ত কল দূরে থাক, একটা মেসেজ পর্যন্ত দেয়নি। মাহিরা কিছু সময় আগেও কল করেছে, তবে ফোন সুইচ অফ পায়। বিষণ্ণ মন আরও কালো মেঘে ঢেকে যায়। এত ঝড় দেখে মাহিরার মনে ভয়ও লাগছে। সিলেট পাহাড়ি শহর, ঝড়ে বেশ বিপদ থাকে ওইসব এলাকায়। শিহরণ ঠিক আছে তো? না না, চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলে সবাই একই কথা জানায়, এই লোক বড্ড ছন্নছাড়া, কোনো কালেই তার কোনো পিছুটান ছিল না। দুর্বলতা নামক কোনো বাক্য তার অন্তরে উপস্থিত নেই। বাড়ির কর্তারা আজকেও অফিসে যায়নি আবহাওয়া দেখে। বাড়ি পুরো জমজমাট, রান্নাবান্নার সমাহার, ভুনা খিচুড়ি, ইলিশ ভাজা, গরুর কালো ভুনা, বেগুন ভাজা, বিভিন্ন ভর্তা ইত্যাদি। খাবারের ঘ্রাণে পুরো খানবিলা মোমো করছে। রাহি বেগম রান্না করছে। এর মধ্যে বাড়ির ড্রাইভার হাসিম চাচা হাতে বাজারের থলে নিয়ে হাসি মুখে প্রবেশ করে। রাহি বেগম তাকে দেখে হাসি মুখে এগিয়ে যায় থলে নিতে। হাসিম চাচা এই বাড়ির বিশ্বস্ত কর্মচারী। সে থলেটি হাতে দিয়ে পান খেয়ে লাল করা দাঁতগুলো বের করে হাসে। বড় বৌমণি, আজ কি রান্না করেছো? এত ঘ্রাণ কিসের? রাহি বেগম মুখের হাসি আরও প্রশস্ত করে বলে, হাসিম ভাই, আজ অনেক কিছু রান্না হয়েছে। সব সার্ভেন্ট এবং গার্ডদের ভেতরে আসতে বলবেন, আজ কোয়ার্টারে খাওয়া যাবে না। হাসিম চাচা খুশিতে গদগদ হয়ে বের হয়ে যায় সবাইকে এই খবর জানাতে। রাহি বেগম হাসে, তবে হুট করে মনটা বিষণ্ণ হয়ে মনে মনে বলে ওঠে, শেহরান গতকাল বের হয়েছে, এখন পর্যন্ত একটি কল করেনি। আকাশের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। মাহিরা দোলনায় বসে আছে। আকাশ ভেঙে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়, মুহূর্তে ভিজিয়ে দেয় অষ্টাদশীর কোমল দেহখানা। শেরহান ভাই দেখুন, আপনার শেরনি ছাদে দাঁড়িয়ে আছে, আবার বৃষ্টিতে ভিজে আসুন, তাকে মারুন, ধমক দিয়ে আড়াল করুন।
মাহিরার আর্তনাদে আসমান বুঝে কাঁদে, তাই তো আরও গতি বাড়িয়ে দেয়। করুণ আর্তনাদে মেয়েটি কাঁদছে। হ্যাঁ, মাহিরা এইটুকু সময় কাঁদছে। তার কেন জানি ভয় করছে, বুকের ভিতরে জ্বলছে। শিহরণের নিরাপত্তার ভয় মেয়েটিকে অর্ধেক শেষ করেছে। পাহাড়ি রাস্তায় ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে শেহরান। বৃষ্টির বেগে চোখ মেলে সামনে তাকিয়ে কিছু দেখা যায় না, তবুও বেপরোয়া লোক নিজের মতো করে গাড়ি ড্রাইভ করছে। এত বৃষ্টির জন্য অনেকে গাড়ি অফ রেখেছে, এমনকি নিজেদের কাজও বন্ধ রেখেছে। শেহরান নিজের কাজের জন্য বের হয়েছে। কংক্রিটের গড়া মনখানা বড্ড পড়ছে। তার মাহু পাখিকে একটু সময় দেওয়ার মতো অবসর সে পাচ্ছে না। হৃদয় পুড়ে যাচ্ছে তার। জান, আমার জন্য তুই অপেক্ষা করেছিস, ভাবলে শীতল হয়ে বলছে পুরো দেখে যান। আমি অতি দ্রুত তোমার অপেক্ষার অবসান ঘটাবো। শিহরণের হঠাৎ গাড়ির স্পিড কমিয়ে দেয়। মায়ের আবার বৃষ্টিতে ভিজছে না তো আমার অনুপস্থিতিতে? ছাদে গিয়েছে কে? এসব কথা মস্তিষ্কে হানা দিতেই রাগ লাগে। যদি এই মেয়ে অবাধ্য হয়, থাপড়িয়ে মেরে ফেলবে অবাধ্য বউকে। স্টিয়ারিংয়ে জোরে পাঞ্চ করে হিসিয়ে বলে, যদি একবার জানতে পারো তুই বৃষ্টিতে ভিজছিস, প্রমিস জান, তোকে বৃষ্টিতে দাঁড় করিয়ে আদর করে ছেড়ে দেব। একা একা বসে বসে কাঁদবি, বেয়াদব, তবুও ধরবো না। শিহরণের কেন যেন দমটা বন্ধ হয়ে আসছে তার শিরুনির জন্য। প্রিয়সী, তোমার বৃষ্টির ফোঁটায় তীর তীর করে কেঁপে ওঠা ওষ্ঠ ছোড়া শুধু আমি দেখে মাথা, অন্য কেউ ভাবলে কলিজা খুবলে নিবে তোমার শের। আমি ভালো মানুষটা। শিহরণের মুখে হাসি ফুটে ওঠে। তার মতো মানুষ একজনের জন্য পুরো দুনিয়া, ভাবতেও অবাক লাগে তার। শিহরণ এক মনে ড্রাইভ করছে, কেমন যেন লাগছে। বুকের ভিতরে অনুভূতিগুলা দলা পাকিয়ে আসছে। শিহরণের ভাবনার মধ্যে হুট করে গাড়ির কিছুটা কাছে একটি প্রাইভেট কার আসে। এত কাছে সরু রাস্তা, বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না। হিংস্র আঁখিদয় মুহূর্তে ছলছল করে ওঠে, একখানা মুখ ভেসে ওঠে। তাহলে কি তাকে পাওয়া হবে না নিজের করে? শিহরণের সমাপ্তি কি এখানেই? আল্লাহ, এ কি বিপদ দিলে তুমি আবার? মাহরে না দেখে আমার মরণ। আমি খারাপ জানি, মালে আমার মাহু তো আমার মতো পাপ করেনি, সে তো ফুল। তাকে আমার থেকে বিচ্ছিন্ন করো না আল্লাহ। অতি নিকটে গাড়িটি সম্ভবত ব্রেক নষ্ট, যার দরুন গাড়ির মালিক কন্ট্রোল করতে পারছে না। গাড়িটি একেবারে নিকটে চলে আসে। শিহরান অসহায়ের মতো তাকিয়ে আছে। কাঠগোলাপ, ইহকালে না হলে পরে হলে তোমায় চাইব। আবারও রবের দুয়ারে, এই পৃথিবীতে না হোক, অন্তরে তোমাকে ধারণ করবো চিরকাল। তুমি ছেলে আমার পৃথিবী। আজ তুমি না থাকলে আমার পৃথিবী মরে গেছে। মৃত্যুর থেকেও বড় শাস্তি তোমার অভাব। আমি একা হয়ে গেছে, আমার দেখিবার আইসর শেষ। শিহরান হাসে। আজ যদি জীবন ঘুরে কাটা এখানেই থমকে যায়, তার মাহু পাখি তো তাকে দেখতেও পারবে না। মরার আগে যে তাকে এক নজর দেখার জন্য ছটফট করা মুখটি চিরকালে হারাবে সে। শিহরানের আকুল তীব্রতা, ঠোঁট দুটো কাঁপছে তার শিরুনির জন্য। শিহরান আর কিছু করতে পারল না। মুহূর্তে দুটো গাড়ির ঘর্ষণে সরু পাহাড়ি রাস্তার ঢালে নেতিয়ে যায় গাড়িটি। পাহাড়ি ঢালে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বিকট শব্দে চারপাশ থমকে যায়। মাহিরার বুক হঠাৎ ধক করে ওঠে। সে নিজেও জানে না কেন এত অসহায় সে। আকাশ ভেঙে কান্না আসছে, উন্মাদের মতো লাগছে। বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে মাহিরা নিজের ঘরে ছুটে আসে। ফোনটি বের করে শিহরানের নাম্বারে কল দেয়, কিন্তু এইবারেও সুইচ অফ। রাহিদের নাম্বারে কল দিলে একই বার্তা কানে ভেসে আসে। মাহিরা কান্নায় ভেঙে পড়ে। আমার বুকের ভেতরে ছোট্ট যন্ত্রটি ধ্বংস হয়ে যাচ্ছে শেরহান ভাই, এইটুকু দয়া করুন আমার ওপর। আপনি এত পাষাণ হবেন না। আমি তো আপনাকে প্রচুর ভালোবাসি, তা কখনো আপনাকে বলার সুযোগ হয়নি। আমার ভেতরকার অশান্তি যেন এক ভীষণ আগুন হয়ে দহন করছে, আর আপনার অনুপস্থিতি সেই আগুনে ঘি ঢালছে। আমি জানি না কেন আমি এত কষ্ট পাচ্ছি, তবে জানি আপনার ছাড়া কিছুই ঠিক হতে পারে না। শেরহান ভাই, আপনি কি বুঝবেন এই হৃদয়ের কথা?
ভেজা শরীরে মেয়েটা বসে আছে, বাড়ির কারো সাথে কথা পর্যন্ত বলেনি। হঠাৎ দরজায় কেউ করাঘাত করতে মেয়েটি মাথা তুলে তাকায়। বাইরে তার মা তার নাম ধরে ডেকে চলছে। মাহিরা এই অবস্থায় মায়ের সামনে যেতেও পারবে না, তাই উঠে ওয়াশরুমে চলে যায়। জামা পাল্টে বের হয়ে দেখে তার মা এখনো দাঁড়িয়ে আছে। মাহিরা দরজা খুলে মাথা নিচু করে তাকায়। মায়া বেগম ভেতরে যেতে যেতে বলে, কিরে মা, কোথায় ছিলি? কত সময় ধরে দাঁড়িয়ে আছি? গোসলে ছিলাম তাই। গতকাল থেকে ভালো করে খাস না, এখনই খা। আয়, খাবার খাবি? মাহিরা নাকচ করে সঙ্গে সঙ্গে। না মা, মোটেও খাবো না, শুধু জোর করবে না। মায়া বেগম চটে যায়। এই মেয়ে খায় না কেন সে বুঝে না। শিহরণ থাকলে মারের ভরে একটু খায়। শেহরান গেছে আর তুই বাহানা শুরু করেছিস? ফোন করলে থাপড়িয়ে কানা বানাবে বেয়াদ্দপ কোথাকার। মায়ের মুখে শিহরণের নাম শুনে তড়িৎ করে তাকায়, আবারও কান্নারা হানা দিচ্ছে। ঝাপসা চোখে মায়ের দিকে তাকায়। মায়া বেগম আবারও কঠিন স্বরে ধমক দেয়, এই বেয়াদ্দপ মেয়ে, আর একবার বলা লাগলে তোর খবর আছে। মাহিরা মায়ের ভয়ে অজ্ঞতা পিছু পিছু নিচে আসে। টেবিলে আগে থেকেই সবাই এসে পড়েছে। মৌরি বাদে সবাই আছে। হরেক রকমের খাবার। বাড়ির সব সার্ভেন্ট ও গার্ডরাও এখানে। মাহিরা মাথা নিচু করে সোজা তার বাবার পাশের চেয়ারে বসে পড়ে। মাথা নিচু করে শিহরণের বরাদ্দকৃত চেয়ারে চোখ আটকে যায়। মানুষটার গম্ভীর অবয়ব মাহিরাকে তাড়া করে বেড়ায়। মা, তুমি খাও না কেন? তোমার মা বিচার দেয় আমাকে। বাবার কথায় মাহিরার ধ্যান ভাঙে। সে কিছু বলে না। রাহি বেগম খাবার দিতেই সবাই খাওয়া শুরু করে দেয়। মাহিরার প্লেটেও খিচুড়ি মাংস দেয়। এক মনে তাকিয়ে আছে, গলা দিয়ে খাবার নামছে না তার। জামাল খান মেয়েকে বেশ কয়েকবার খেতে বলে। সবার খাওয়া শেষ হতেই জামাল খান উঠে দাঁড়ায়। সাজ্জাদ সাহেবও খেয়ে উঠে যায়। সবাই খেয়ে আসুন, জরুরি কিছু কথা আছে। ভাইয়ের কথা শুনে সাজ্জাদ সাহেব তাকায়। কি কথা বলো? ভাবি, হাফসা, ওরা খেয়ে আসুক, একসাথে কথা বলি। বাড়ির কর্তারা উঠে যেতেই গিন্নিরা সবাইকে দিয়ে তারাও খেতে বসে। বাড়ির সব সার্ভেন্টদের আজ আগে খেতে দেয়। সবাই খেয়ে যে যার কাজে চলে যায়। মাহিরা এখনো খাবার প্লেটে নিয়ে বসে আছে। সবাই বললেও খেতে পারছে না। বাড়ির গিন্নিরা খাবার শেষ করে জামাল সাহেবের তলবে ড্রয়িং রুমে চলে যায়। মাহিরাও এই ফাঁকে হাত ধুয়ে মায়ের আঁচল ধরে বসে আছে। প্রত্যেকে কৌতূহল নিয়ে বসে আছে। নীরবতা ভেঙে জামাল খান বলা শুরু করে, মাহিরার প্রফেসর আহান মাহিরাকে পছন্দ করে। জামাল খানের বাক্য কর্ণপাত হতেই মাহিরা শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে। হঠাৎ এভাবে উঠে বসা প্রত্যেকে তার দিকে তাকায়। কি হয়েছে মা, খারাপ লাগছে? মাহিরার চারপাশ অন্ধকার হয়ে আসছে। কি বললো তার বাবা এটা? দম বন্ধ হয়ে আসছে হঠাৎ। কারো কথা কান দিয়ে যাচ্ছে না। মাহিরা টলমল পায়ে উঠে দাঁড়ায়। তার গায়ের শক্তি শূন্য হয়ে আসছে। মাহিরা উঠে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। পা পিছলে পড়ে যেতে নিলে রাহি বেগম জাপটে বুকে নেয়। হঠাৎ কি হলো? সাজ্জাদ খানের উত্তরে জামাল খান উৎকণ্ঠা নিয়ে বলে, সারাদিন খাই না তো কি হবে? রাহি বেগম পরিবেশ সহজ করতে সবারই উদ্দেশ্যে বলে, আপনার কথা বলুন, আমি মাহুর সাথে রুমে যাচ্ছি। রাহি বেগম মাহিরাকে ধরে উপরে নিয়ে যায়। মাহিরার হাত পা অবশ হয়ে গিয়েছে। উন্মত্ত মাহিরার এত কষ্ট কি তার শের জানে না? তার শের কই? তাকে উন্মুক্ত করুক এই আজাব হতে।